আচ্ছা, তো আমরা মেনলি আজকে শুরু করব হচ্ছে উইলিয়াম ব্লেক নিয়ে, তাই না? আর আজকে হচ্ছে তোমাদের ফার্স্ট মান্থের 10th, তাই তো ক্লাস। আজ হচ্ছে কত, 2 তারিখ। আচ্ছা, বেশ, 2/1/2025। ওকে, তাহলে আমরা মোটামুটি 2টা ড্রামা শেষ করেছি এবং ড্রামার সাথে রিলেটেড ইনফরমেশনগুলো আমরা অলরেডি পড়েছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই সেগুলো পড়ে নিয়েছো। আর এদিকে জি স্যার। তোমাদের চ্যাপ্টার 2টা তো দেওয়া ছিল নাকি? 30 তারিখ জি দেওয়া স্যার, না? ওটা চেঞ্জ করে দেন। এটা তাহলে আমি চ্যাপ্টার 3 দিব নাকি এখন? হ্যাঁ, চ্যাপ্টার জি থ্রিটা স্যার। দিয়ে দিলাম, এর জন্য 1 সপ্তাহ সময় দিলাম, 2 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত। স্যার আমাদের তো এই যে ফার্স্ট ইন কোর্স মার্চের 2 তারিখ না 3 তারিখ ডেট দিয়ে দিছে। হ্যাঁ, ইন কোর্স টেস্ট তোমাদের কলেজে যা যেটা হওয়ার সেটা তোমরা ম্যানেজ করবা, ঠিক আছে? এটা আমার সাথে দেখে কোনো লাভ নেই, কারণ এক এক কলেজে এক এক সময় হবে, কি টপিক হবে না হবে, এক এক কলেজে এক এক টপিক নিয়ে পড়াবে, ইন কোর্স নিবে, অতএব এগুলো তো আর আমি ম্যানেজ করতে পারবো না, তাই না? অতএব আমার জি টার্গেটটা হচ্ছে স্যার। ফাইনাল, অতএব তোমাদের ইন কোর্স হবে, টেস্ট হবে, তোমরা একটু ওগুলো কলেজ ভিত্তিক ম্যানেজ করে ফেলবা। ওটাতে ভাবতে গেলে বিভিন্ন কলেজের বিভিন্ন জন আছো, কার কি টপিক দিবে আমি ও সব একবারে পড়াতে পারবো না নিশ্চয়ই। হ্যাঁ, অতএব ওটা নিয়ে আমি ভাবছি না, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা যদি বই থাকে সবাই উইলিয়াম ব্লেকের বইগুলো বার করো। আচ্ছা, উইলিয়াম ব্লেক, তার সম্পর্কে কি ধারণা তো আমাদের নেই, এই প্রথম আমরা তার নাম শুনলাম নাকি? জি স্যার। হ্যাঁ, এখন দেখো সিলেবাসে গেলে আমরা দেখতে পাবো যে উইলিয়াম ব্লেকের টোটাল 6টা কবিতা আমাদের আছে। আসলে কবিতা 6টা না, গ্রুপ ওয়াইজ দেখাচ্ছে আছে, ইন্ট্রোডাকশন যেমন 2টা। হ্যাঁ, এরকমভাবে মেনলি তিনি 2 জাতীয় কবিতা লিখছেন। হ্যাঁ, একটা হচ্ছে সাংস অফ ইনোসেন্স, আর একটা হচ্ছে সাংস অফ এক্সপেরিয়েন্স। এই নামে 2 গ্রুপের কবিতা আছে, ঠিক আছে? দেখো এখানে যদি আমরা একটু দেখি, এখানে টোটাল আমাদের 6জন কবি আছেন। তার মধ্য থেকে উইলিয়াম ব্লেক হচ্ছেন প্রথম, এবং আমাদের টাইটেলটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। যদিও রোমান্টিসিজম বা রোমান্টিক এজ শুরু হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের লিরিক্যাল ব্যালেন্স নামে একটা বই প্রকাশের মাধ্যমে। এটা তো আমরা জেনেছি ফার্স্ট ইয়ারে নাকি কিছুটা? জি স্যার। হ্যাঁ, সেটার মাধ্যমে মেনলি শুরু হয়। কিন্তু বলা হচ্ছে যে রোমান্টিক এইজের যে ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো, সেগুলো মেনলি শুরু হয় উইলিয়াম ব্লেকের লেখালেখির মধ্য দিয়ে, ঠিক আছে? যদিও তার লেখালেখির মধ্যে আমরা কিছু রোমান্টিসিজমের বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেই জন্য অনেক সময় উইলিয়াম ব্লেককে রোমান্টিসিজমের প্রিকার্সর বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা আমরা একটু খেয়াল রাখবো। এটা আমরা হিস্ট্রি যখন পড়বো তখন আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে যখন আমরা পড়বো। তো যাই হোক, ওটা নিয়ে আমাদের কথা না, মেনলি আমাদের এখানে রোমান্টিক পোয়েট্রি নামক একটা যে লিটারেরি জানরা আমরা পাচ্ছি, তার ভিতরে আমরা উইলিয়াম ব্লেককে প্রথমে পড়ছি। এবং আগেই বললাম যে তিনি মানুষকে 2টা অবস্থানে দেখেছেন। 2টা অবস্থানে, একটা হচ্ছে ইনোসেন্ট আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। বুঝতে পারছো? ইনোসেন্ট এবং এক্সপেরিয়েন্স, এই 2টা অবস্থানে তিনি একজন মানুষকে দেখছেন। দেখার মাধ্যমে একই বিষয়কে তিনি 2টা অ্যাঙ্গেলে বর্ণনা করছেন, যে একজন মানুষ ইনোসেন্ট থাকলে কেমন থাকে আর এক্সপেরিয়েন্স হয়ে গেলে কেমন হয়। হুম, কেমন, মনে করো যে একজন ব্যক্তি সবাইকে বিশ্বাস করে, আর একজন ব্যক্তি কাউকেই বিশ্বাস করে না। তাহলে এই 2জন ব্যক্তির 2 রকম অবস্থান রয়েছে। যখন একজন ব্যক্তি কাউকেই বিশ্বাস করে না আর একজন ব্যক্তি সকলকেই বিশ্বাস করে, এই 2টার মধ্যে পার্থক্যটা কি বলো তো? একজন ইনোসেন্ট আর একজন এক্সপেরিয়েন্স। যে সবাইকে বিশ্বাস করে, বুঝতে হবে তার অভিজ্ঞতা কম, তাই না? সে নিজেই স্যার ইনোসেন্ট। সেই না।
হ্যাঁ, সে মানুষের মধ্যে যে খারাপ গুণাবলী আছে সেটার আঁচ এখনও সে পায়নি। ঠিক একটা শিশুর মতো। তুমি যদি একটা শিশুর সামনে একটা হিংস্র বাঘ এনে দাও, সে কি ভয় পাবে? না সেটাকে ধরার জন্য চেষ্টা করবে? ধরার জন্য হ্যাঁ, চেষ্টা ঠিক করবে। একইভাবে আগুন, মনে করো শিশুরা আগুন দেখলে কি হাত দিতে চায়, তাই না? পিঁপড়া দেখলে হাত দিতে চায়, মানে তারা ইনোসেন্ট, বিকজ দে ডিডন্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স হোয়াট উড হ্যাপেন নেক্সট ইফ আই জাস্ট প্লে উইথ দেম। হ্যাঁ, যে আমি পিঁপড়া, বাঘ, হিংস্র কুকুর, সাপ এগুলো নিয়ে কী ধরনের ক্ষতি হতে পারে, এগুলো দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে একটা শিশু জানে না বলেই সে সেগুলোকে ধরতে চায়। এমনকি সে সব কিছুকেই মুখে দিতে চায়, কারণ কি তার একটাই চাহিদা হচ্ছে সেই সময়ে খাবার। সে যা পায় তাই মুখে দেয়, তাই না? তাই সে খেতে চায়। এরকম আর কি, কাঠ দিলে পারে মুখে দিবে, জুতা দিলেও মুখে দিবে, তারপরে হচ্ছে বিষ এর কিছু থাকলেও সে মুখে দিবে, তিতা জিনিসও মুখে দিবে। যেমন একটা তিতো জিনিস তুমি তার মুখে দাও, প্রথম যখন সে মুখে দিবে সে কিন্তু নির্দ্বিধায় মুখে দিবে। কিন্তু একবার তিতা জিনিসটা মুখে দেওয়ার পর তুমি যদি ওই চেহারার মিষ্টি জিনিসও তাকে দাও, তাহলে কি সেটা কি আর হাত দিবে? মনে করবে না হ্যাঁ, মনে করবে এটা মনে তিতা, সে কিন্তু ওটাকে হাত দিবে না। কিন্তু আবার তুমি মুখে দাও, যদি সে মিষ্টি মনে করে তখন আবার কিন্তু সে আবার ওটা মুখে দিবে। তার মানে কি, তেমনি ঠিক ওষুধ খাওয়ার মতো, সে তিতো ওষুধ প্রথম দিন দিলে পারে কোনো সমস্যা না। আবার অনেক সময় আমরা কী করি, ওষুধের সাথে মিষ্টি মিশিয়ে দিচ্ছি বা মায়ের দুধ মিশিয়ে দিচ্ছি যাতে সে খায়। হ্যাঁ, তাই এরকম আর কি, মানে ইনোসেন্স মানেই হচ্ছে সে নিজেই দুর্নীতি অপরাধ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, সে সব কিছুকেই ভালো মনে করে। অতএব সেই দিক থেকে, ওই দিক থেকে একজন মানুষের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কেমন হবে, তাই না? আর যে অলরেডি এগুলো সম্পর্কে জেনেছে, আঁচ পেয়েছে, সেগুলো সম্পর্কে তার অভিজ্ঞতাটা কেমন হবে? তো মনে করো এই যে করোনা যে গেল, তাই না? করোনার সময় আমরা দেখেছি অনেকেই বেশি ভাব দেখিয়েছে যে করোনার মধ্যে বাইরে বার হতে নিষেধ করা হচ্ছে, তারপরেও সে মনে করতেছে তার কিছু হবে না। কিন্তু হয়েও তো যাচ্ছে কারো না কারো প্রতিনিয়ত, তাই না? অসুস্থ তো হচ্ছিল, তাই না? তাহলে কাদের হচ্ছিল সেগুলো? মানে যার হচ্ছে না সে মনে করতেছে আমার কিছু হবে না, হওয়ার পরে বুঝতেছে যে আমার এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল। একইভাবে মনে করো যে হচ্ছে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট তো প্রতিদিনই হচ্ছে মোটরসাইকেলের, মারাও যাচ্ছে, কিন্তু সে মনে করতেছে আমার কিছু হবে না, বাকি সবার হবে শুধু আমার হবে না, দিয়ে সেও জোরে চালাচ্ছে, চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়তেছে না, আহত হচ্ছে, তাই না? কোনো না কোনো কিছু হচ্ছে। তার মানে কি, এক্সপিরিয়েন্স হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই অন্য কারোর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাকেও মানে গায়ে মাখি না, বা তার সতর্কতাকেও আমরা গায়ে মাখি না। আমরা মনে করি আমাদের কিছু হবে না। তো এরকম যেমন দেখো এখানে চিমনি সুইপার এই গ্রুপেও আছে, আবার এই গ্রুপেও আছে। তাহলে একজন চিমনি সুইপার যে এখনো এক্সপিরিয়েন্স হয়নি তার অবস্থানটা কি, যার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার অবস্থানটা কি? একইভাবে নার্সের সং, তাই না? তার অবস্থানটা কি? আবার ইনোসেন্স থাকা অবস্থায়, আবার এক্সপিরিয়েন্স হলে তার অবস্থানটা কি? এইভাবে হলি থার্সডে, তাই না, সেখানেও দেখানো হয়েছে এখানে অবস্থানটা কি, তারপরে এখানেও দেখানো হচ্ছে এই ক্ষেত্রে অবস্থানটা কি। এইভাবে দুইটা গ্রুপ, একদিকে ল্যাম নামক যে প্রাণীটা তার এক অবস্থাটা কি, টাইগার নামক প্রাণীটা সেটা অবস্থানটা কি। ঠিক আছে, এইভাবে তিনি মানুষের দুই ধরনের চরিত্রকে তুলে ধরেছেন। এমনকি তিনি শুধু মানুষেরা না, সৃষ্টিকর্তারও দুই ধরনের অবস্থানকে তুলে ধরেছেন। ঠিক আছে, কারণ বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা ল্যাম সৃষ্টি করেছে সে নিশ্চয়ই টাইগারও সৃষ্টি করেছে। তাহলে ল্যামের বৈশিষ্ট্য কেমন, ভেড়ার বাচ্চার বৈশিষ্ট্য কেমন? সে খুবই হিংস্র। না স্যার, একদম হ্যাঁ, সে হচ্ছে নরম সরম, তাই না? কোনো রকম মানে তার কাছ থেকে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা জানি যে যেমন অভিজ্ঞ, যে যেমন ব্যক্তি সে তো তেমনই সৃষ্টি করে, তাই না? যে ভালো সে তার ভালো গুণাবলী দিয়ে ভালো কিছু সৃষ্টি করে, যে খারাপ সে তার খারাপ গুণাবলী দিয়ে হিংস্র খারাপ কিছু সৃষ্টি করে, যেটাকে আমরা খারাপ বলি। আসলে প্রাণী জগতে খারাপ বলে কিছু নাই, প্রাণী জগতে খারাপ বলে কিছুই নাই। একজন বাঘ একটা হরিণকে খাবেই, কারণ সে তো আর ঘাস খাবে না, নাকি? নাকি কি মনে জি হয়? স্যার, সে তো তাহলে এই স্বাভাবিক। বাঘকে আমরা বলছি হিংস্র, এই বাঘকে আমরা বলছি হিংস্র। কিভাবে বাঘ হিংস্র হয়? সে তো তার খাবার খুঁজতেছে, সে তো একটা হরিণকে ধরবে, একটা ছাগলকে ধরবেই, কারণ সেটাই তো তার খাবার একমাত্র উৎস, এছাড়া অন্য কিছু তো নাই। একইভাবে একটা ছাগল ঘাস খাবে, সে নিশ্চয়ই ওই হাঁস মুরগি খেতে যাবে না ধরে। তাহলে তাহলে ছাগলকে কেন আমি হিংস্র বললাম না? কেন সে গাছটা যখন খেয়ে ফেললো, গাছটাও তো মারা গেল, তারও তো একটা জীবন আছে, সেও তো বড় হয়, সে তো অন্য রকমের একটা প্রাণ নিয়ে আছে।
তাহলে তাকে আমরা হিংস্র বলতেছি না। তাহলে পৃথিবীর মধ্যে যদি আমরা বাঘ সিংহকে হিংস্র বলি, তাহলে মানুষ কি পৃথিবীর মধ্যে সেরা হিংস্র জিনিস, তাই না? জি স্যার। কারণ সে তো সব খায়। ওই তো খাবারের টেবিলে বসে মুরগি খাইতে খাইতে আমি যদি হ্যাঁ ডিসকভারিতে দেখে বলি, ওই যে বলছিলেন আপনি হ্যাঁ সেটা বলছিলাম, তাই না, যে আমরা মুরগি খাইতে খাইতে দেখতেছি যে বাঘ একটা হরিণকে তাড়ছে, হ্যাঁ আমাদের তো খুব কষ্ট লাগতেছে, মানে বাঘ হিংস্র, সে একটা হরিণকে মারবে, এই জন্য আমাদের কষ্ট লাগতেছে। কিন্তু অলরেডি আমি একই টেবিলে একটা মুরগির মাংস, একটা গরুর মাংস, একটা খাসির মাংস নিয়ে বসে আছি, আবার শাকসবজি তো আছেই, তাহলে এখানে যা কিছু আছে সব কিছুরই তো প্রাণ ছিল। বাঘটা তো শুধু একটা হরিণকে মারতেছে, এবং হরিণের সে কিছু অংশ খেয়ে হরিণটাকে ফেলে দিয়ে চলে যাবে, আর আমরা পুরো একটা গরু ছাগল কাটছি, যেটুকু খাবার সেটুকু খাচ্ছি, না হলে ফ্রিজে রেখে দিচ্ছি নাকি, নিয়ে আবার পরে মজা করে খাবো। জি স্যার। হ্যাঁ, তাহলে পৃথিবীর মধ্যে হিংস্র তো সবচেয়ে প্রাণী তো তাহলে মানুষই, আর তো কিছু তো বলা যায় না। তা ঠিক ওরকম যে যে ব্যক্তি ল্যাম্প সৃষ্টি করেছে সেই ব্যক্তি টাইগারও সৃষ্টি করছে, তাহলে সৃষ্টিকর্তা যদি ল্যামের মতো বৈশিষ্ট্য হয়, তাহলে সৃষ্টিকর্তা কিন্তু টাইগারের মতো নাকি। টাইগার কেমন হিংস্র, শক্তিশালী, হ্যাঁ, তার ভিতরে একটা অন্য ধরনের পাওয়ার রয়েছে, তাহলে সৃষ্টিকর্তার ভিতরেও তিনি যদি এক্সপেরিয়েন্স হন, তিনি যদি মানুষের মধ্যে হিংস্রতা দান করেন, তাহলে অবশ্যই হিংস্রতা মানুষের মধ্যেও আছে, যেমন তেমনি সৃষ্টিকর্তার মধ্যেও কিন্তু আছে, কারণ তিনিও ওই বৈশিষ্ট্যের, তিনি সকল বৈশিষ্ট্যের সমন্বিত রূপ, অতএব তার ভিতরে সব বৈশিষ্ট্য আছে। তিনি তার নিজস্ব কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে কিছু কিছু প্রাণী সৃষ্টি করেছেন, কিছু সাপ সৃষ্টি করেছেন খুবই ভয়ানক, খুবই বিষাক্ত হিসাবে, আবার কিছু সাপ সৃষ্টি করেছেন যার কোনো বিষ নাই, নাকি। এগুলো কি, তাহলে সবকিছু কি সৃষ্টিকর্তা থেকে যদি আমরা বিশ্বাস করি ধর্মীয় মতে, তাহলে সব কিছুই সৃষ্টিকর্তার এক একটা বৈশিষ্ট্যের প্রতিরূপ মাত্র পৃথিবীতে। তো এইভাবে তিনি মেনলি সাংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে তিনি তার ধর্মীয় তত্ত্বকে, ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরেছেন। আমরা যেভাবে ধর্মে বিশ্বাসী করি বা ধর্মে বিশ্বাসে বিশ্বাসী, তার ধর্মীয় বিশ্বাসটা একটু ভিন্ন। তিনি সৃষ্টিকর্তাকে অন্যভাবে দেখছেন, বিশেষ করে রোমান্টিক পয়েন্টদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, স্ট্রিকোল্ড, যারা সৃষ্টিকর্তাকে একটু অন্যভাবে মানে তারা মনে করছে। আমরা যেভাবে অভ্যস্ত, আমরা যেভাবে দেখে অভ্যস্ত, আমরা যেভাবে মেনে অভ্যস্ত, ধর্মীয় স্ক্রিপচারের মাধ্যমে বা হলি বুকের মাধ্যমে আমরা যেভাবে পড়েছি, ঠিক আমরা ওইভাবে হয়তো কল্পনা মনে করে আমরা মানুষের মতো করে ভেবে এসেছি। কিন্তু তারা ঈশ্বরকে আলাদা করে ভাবছেন না, তারা একদম সৃষ্টি তত্ত্বের সাথে, প্রত্যেকটা বিষয়ের সাথে ঈশ্বরকে কম্পেয়ার করেছেন এবং ঈশ্বরের বৈশিষ্ট্যগুলোকে তারা বোঝার চেষ্টা করেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি একটু দেখব। তো আর বলা হচ্ছে উইলিয়াম ব্লেক একটু অন্য ধরনের ছিলেন নাকি ব্যক্তিগতভাবে। তোমাদের তোমাদের বই কি বলো তো, উইলিয়াম ব্লেকের কোন রাইটারের বইটা নিয়েছো? বলো, আমি একজন, হ্যাঁ, যার সাউন্ড হচ্ছে না সে বলো। আচ্ছা, ডক্টর সেনের, তাই না? আচ্ছা, ভেরি গুড। ওখান থেকে আমি কয়েকটা জিনিস তোমাদের একটু পড়তে দিব, তোমরা একটু বাসায় পড়বা। দেখো তো মিলে কিনা, আসলে আমার তো বইটা পুরোনো দিনের। আচ্ছা, তোমরা পড়বা হচ্ছে 2 নম্বর, এই দেখো তো 34 পেজ। গেছো? কত পেজ শুনে নিয়েছে? 34। কি আছে একটু স্যার, ইন্ট্রোডাকশন দেওয়া আছে সেটা। ইন্ট্রোডাকশন টু দ্য সাংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। জি স্যার, আছে। জি স্যার, মিলাস। ঠিক আছে, এখানে কি লেখা আছে? প্রথমে লেখা আছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ব্লেক সাংস। ঠিক আছে, এই জায়গার, এবং হচ্ছে ব্লেকস ফিলোসফি, মানে এইখানে তার কবিতাগুলো পড়তে হলে আমাদের আসলে এই বিষয়গুলো একটু জানতে হবে, হ্যাঁ, তা না হলে মেনলি একটু মানে অ্যাবস্ট্রাক্ট কিছু ধারণা, তো আমরা ঠিক বুঝে উঠতে পারবো না যে কেন কবিতাগুলো লিখেছে, এবং কবিতাগুলো আমাদের অনেকটা ছেলে খেলার মতো মনে হবে, যে সিম্পল কবিতা, কিন্তু এর ভিতর দিয়ে তিনি কি আসলে বোঝাতে চেয়েছেন সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে একটু পড়তে দিব, কারণ নিশ্চয়ই তোমরা পড়ে বুঝবা। দেখো, এখানে স্যালিয়েন্ট ফিচার্স অফ ব্লেকস সাংস, এটা হচ্ছে, এখানে আছে পাস্টোরালিজম আছে, কারণ এগুলো শর্ট নোট হিসাবে আসবে অনেক সময়। তারপরে সিম্বলিজম আছে, তার ব্লেকস মিডিয়াম অফ এক্সপ্রেশন, এগুলো আছে, হ্যাঁ, দ্য পোয়েটিক বিউটি অফ সাংস, তার সিস্টেমেটিক গ্রুপিং, তিনি গ্রুপ করেছেন কেন কবিতাগুলোকে, সাংস অফ ইনোসেন্স বা এক্সপিরিয়েন্স, এগুলো তিনি কেন করেছেন, এগুলো নিয়ে কথা আসবে। হ্যাঁ, অ্যাপনেস অফ ডিভাইসেস, তিনি কী ধরনের ডিভাইস ইউজ করেছেন, লিটারেরি টার্মস, ফিগার অফ স্পিচ, এগুলো কীভাবে ইউজ করেছেন, এগুলো নিয়ে কথা হবে। তারপর 2 নম্বরে আসছে হচ্ছে অ্যাস্থেটিক
ফেলিসিটিস অফ ব্লেকস, এই জায়গাতে আমি দুইটা জিনিস একটু পড়াই দিব। তোমাদের কাছে যদি বই থাকে একটু খেয়াল করো। আচ্ছা, ওটা পরে আমরা আসছি, কবিতাগুলো পড়ার পরে আসতে হবে, তা নাহলে কিছু জিনিস আমরা বুঝবো না। হ্যাঁ, কবিতাগুলো পড়ে তারপরে আমরা আবার ব্যাক আসবো। তোমরা একটু নিজের মতো করে একটু পড়ে নিও। তারপরে আমরা, কারণ এগুলো ব্রড কোশ্চেন, কারণ কিছু কিছু কবিতা আছে যে কবিতাগুলো তোমাদের নাই, অতএব সেগুলো এড়িয়ে এড়িয়ে পড়তে হবে। অতএব ওগুলো বরং আমরা কবিতাগুলোকে শেষ করে নিই। আর যেটুকু বললাম ইন্ট্রোডাকশনের ওই ফিচার্স বা স্যালিয়েন্ট ফিচার্স, এই জায়গাটা তোমরা একটু বাড়িতে নিজেরা পড়বা, মনে থাকবে? স্যার। কোনটা বললেন? বলো। এক স্যার 34 পেজের এক্সেল সাইলেন্ট ফিচারস অফ ব্ল্যাক। হ্যাঁ, স্যালিয়েন্ট ফিচার্স অফ ব্লেক সাংস, এই জায়গাতে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট একটু পড়বা, যতটুকু বোঝো, যতটুকু বোঝো। এটা একটু তোমরা বাসায় পড়বা। আচ্ছা, তো যাও, আমরা সরাসরি এখন কবিতাতে চলে যাই। হ্যাঁ, তারপরে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। দেখো, প্রত্যেকটারই ইন্ট্রোডাকশন আছে আগে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন আমরা প্রত্যেকটা গ্রুপকে পাশাপাশি পড়বো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, সাংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন, আর নিচে আছে হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশন। এই দুটো আমরা একসাথে পড়বো, তোমাদের বই থেকেই করেছি। আচ্ছা, তো দেখো, আমরা আগে পড়ে নিই, পরে একটু বোঝার চেষ্টা করি আসলে কি বলতে চেয়েছেন। একটা জিনিস খেয়াল করতে হবে, এই উইলিয়াম ব্লেক কোন রিলিজিয়নের হবে বলো তো? কোন ধর্মের? ক্রিশ্চিয়ান। হ্যাঁ, খ্রিস্টান রিলিজিয়ন, তাই তো? চ্যান মনে হয়। হ্যাঁ, এখন এই সেকেন্ড ইয়ারের কিছু কিছু বিষয় রয়েছে যেখানে খ্রিস্টান রিলিজিয়নের কিছু তত্ত্ব এখানে নিয়ে আসা হয়েছে সরাসরি, যেগুলো আমরা হয়তো ফার্স্ট ইয়ার ওইভাবে পাই নাই। তবে উইলিয়াম ব্লেকের পয়েমে এগুলোকে আমরা সরাসরি পাচ্ছি, কিছু কিছু বিষয় এখানে আসবে। আমরা তো গিফট অফ দ্য মেজাই পড়েছিলাম না? গিফট অফ দ্য মেজাই, তাই তো? এই গিফট অফ দ্য মেজাইয়ের অকেশনটা কি ছিল? ক্রিসমাস ইভ। ক্রিসমাস ইভ বা ক্রিসমাস, এটা কেন পালন করা হয়? যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, জিসাস ক্রাইস্টের জন্মদিন হিসাবে এই জিনিসটা খ্রিস্টান বিভিন্ন, সব খ্রিস্টানরা এই সময় পালন করে না, অধিকাংশ খ্রিস্টিয়ানিটিরা যারা বিশ্বাসী তারা এখানে পালন করে, ঠিক আছে? তো আচ্ছা, দেখো তো, এই চাইল্ড বলে কাকে মেনলি রেফার করা হয়? হ্যাঁ, দেখো, জিসাস ক্রাইস্টের ওই ছোট্টবেলাকে, তার জন্মটাকে নির্দেশ করা হয়, তাই বুঝি? দেখো, দ্য টার্ম হলি চাইল্ড ইজ ওয়ান অফ মেনি টাইটেলস ইউজ টু রেফার টু জিসাস ক্রাইস্ট ডিউরিং হিজ আর্লি লাইফ, বিশেষ করে ফ্রম বার্থ টু এজ 12, এই সময় পর্যন্ত সময়টাকে মেনলি নির্দেশ করা হয়। আর দ্য টার্ম এনকম্পাসেস দ্য ইভেন্টস অফ জিজাস নেটিভিটি, নেটিভিটি মানে তার জন্ম, দ্য ভিজিট অফ দ্য মেজাই, মেজাইদের ভিজিট, অ্যান্ড দ্য প্রেজেন্টেশন অ্যাট দ্য টেম্পল। দ্য হলি চাইল্ড ইজ সিন অ্যাজ আ মডেল অফ হিউমিলিটি, এখানে একটু খেয়াল করো, তাহলে চাইল্ডকে কিসের সিম্বল হিসেবে ধরা হয়? দ্য হলি চাইল্ড ইজ সিন অ্যাজ আ মডেল অফ হিউমিলিটি, অবিডিয়েন্স, ফেথফুলনেস অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, ঠিক আছে? তো এই সিম্বলগুলো কিন্তু আমাদের এই কবিতার সাথে রিলেটেড। হ্যাঁ, তাহলে জিসাস ক্রাইস্টকে আমরা যখন ছোটোবেলার ওই টার্মটাকে করছি একজন শিশু হিসাবে, তখনই ধরে নিব তিনি হবেন মিক, মায়াল্ড, হাম্বল, হ্যাঁ, অবিডিয়েন্স, ফেথফুলনেস, এই সব কিছু মানে ভালো যে গুণাবলী থাকার কথা একজন মানুষের, একজন শিশুর, মনে করা হয় সব কিছু গুণাবলীর তিনি হচ্ছে একটা আকর বা একটা রূপ, প্রতিরূপ। স্যার ইনোসেন্ট হবে। হ্যাঁ, তাহলে এইখানে কি আমরা ইনোসেন্স ব্যাপারটাকে বুঝছি নাকি? তো বলা হচ্ছে এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমি একটা জিনিস এখানে, এই যে ব্লেকস গড, আমরা একটু এই জায়গাটা দেখি।
ব্লেকস গডটা কেমন, তিনি ক্রিশ্চিয়ানিটি বিশ্বাস করছেন, জিজাস ক্রাইস্টকে তিনি বলছেন, কিন্তু আবার তিনি কি করছেন যে তার গডটাকে তিনি অন্যভাবে ধরে নিচ্ছেন। তা বলছে দেখো ব্লেক অন গড, তাহলে গডের বিষয়ে তার চিন্তা ভাবনা কেমন, তিনি কেমন এটা করেছেন। দেখো অনেক কিছু এখানে আছে, তার ভিতরে আমরা শুধু গডের এই ব্যাপারটা নিয়ে আসবো। আচ্ছা স্যার এটা কি আমাদের বই আছে? এটা তোমাদের বইয়ে দেখো তো পেজ নাম্বার কত, 26 পেজে আছে কিনা? স্যার 25 নাম্বার পেজে আছে। হ্যাঁ 25-26 নম্বর পেজে আছে। হ্যাঁ এই যে ব্লেকস ফিলোসফি, ঠিক আছে, এখানে তার রিলিজিয়ানের ধারণা কেমন, হ্যাঁ কনসেপ্ট অফ রিলিজিয়ান, দেখো এগুলো পরে আমরা আলোচনা করবো, জাস্ট এগুলো নিয়ে আসতে হবে, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা এখানে কি বলছেন উনি দেখেন, এই যে ব্লেকস কনসেপ্ট অফ রিলিজিয়ন, এগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ যে আসলে রিলিজিয়নটা কী জিনিস। বলছে উইলিয়াম ব্লেক ডিনাউন্সেস অ্যানি রিলিজিয়ন। ডিনাউন্স মানে কি? ত্যাগ করা, তাই তো, ঘৃণা করা, নিন্দা করা, বা হচ্ছে অপছন্দ করা, বিশ্বাস না করা, এরকম আর কি। উইলিয়াম ব্লেক ডিনাউন্সেস অ্যানি রিলিজিয়ন দ্যাট টাইটেন্স ইট রেইন অন দ্য ফ্রি ফ্লো অফ হিউম্যান ইনস্টিংস অ্যান্ড ন্যাচারাল ইম্পালসেস। মানে মানুষের মধ্যে যে তার যে সহজাত বৈশিষ্ট্যের যে ইনস্টিংক্ট আছে বা তার যে আবেগগুলো আছে, সেই আবেগগুলোর যে ফ্রি ফ্লো মানে কি উন্মুক্ত প্রকাশ, এইটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যে ধর্ম, সেই ধর্মকে তিনি পছন্দ করেন না। তিনি মনে করেন গড মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টিতত্ত্ব হিসাবে সে যেটা চাইবে, সে যেটা করতে চাইবে সেটা সে করতে পারবে। একে নিয়ন্ত্রণ করার জন্য যদি কোনো বিষয় থাকতোই তাহলে তো সৃষ্টিকর্তা তখন দিয়েই দিতেন, যেমন পশু পাখিগুলোকে দেওয়া হয়েছে। পশু পাখির ভিতরে তো আমরা ওরকম কোনো কিছু দেখি না, এখন জানি না পশু পাখির মধ্যেও তো ধর্ম থাকতে পারে, সেটা আমরা হয়তো এখন আবিষ্কার করতে পারিনি নাকি, তাদেরও নিজস্ব বৈশিষ্ট্য থাকতে পারে, নিজস্ব থাকতে পারে, কিন্তু আমরা যেটা মনে করে থাকি যে যেমন পশুকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছুই নেই, আমরা কিছুই করি না, তারা তাদের মতো করে বড় হচ্ছে, চলছে, খাচ্ছে, দাচ্ছে, হ্যাঁ আবার ঘুমাচ্ছে, আবার এই সময় আস্তে আস্তে মারা পড়ছে। তাই বলতেছে যে উইলিয়াম ব্লেক সেই ধর্মকেই ঘৃণা করেন যে ধর্ম মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে বাধা দেয়। অ্যান্ড ফর হিম দ্য গডস ইনভেন্টেড বাই সাচ আ রিলিজিয়ন ইজ এ নবোড্যাডি। নবোড্যাডি মানে বুঝো তো, নবোড্যাডি মানে হচ্ছে নো বডিজ ফাদার, মানে এটাকে সংক্ষেপে তিনি বলেছেন। নো বডিকে হয়ে গেছে নো বড, তাহলে নবো ডি ড্যাডি, মানে ওয়ার্ডগুলোকে চয়েস করে তিনি এটা করেছেন নবো ড্যাডি, হ্যাঁ মানে নো বডিজ ফাদার। তার মানে আমরা যে ধর্ম মানুষের ন্যাচারাল ইনস্টিংক্টগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই ধর্মের মাধ্যমে যে গডগুলোকে ইনভেন্ট করা হয়েছে, সেই গডগুলো আসলে সৃষ্টিতত্ত্বের যে গড সে হতে পারে না তার মতে। কারণ তিনি মনে করেন যে গড তো আমাদের সৃষ্টি করেছেনই, তাহলে যে গড আমাদেরকে সৃষ্টি করেছেন যে মানুষকে যেভাবে চলার জন্য, সেই মানুষকে আবার নিয়ন্ত্রণ করার জন্য যদি আর একটা গড আমাকে আবিষ্কার করতে হয় পৃথিবীতে এসে, এবং মানুষ যদি আবিষ্কার করেই নাই, তাহলে তো সেটা অন্য গড হয়ে গেল, সেটা তো নিশ্চয়ই আমাদের প্রথম সৃষ্টির যে গড সে হতে পারে না। কারণ তিনি তো আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে পাঠাননি, কারণ তিনি তো আমাদেরকে ওভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন, যেমন করে সব কিছুকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ তাহলে আমরা কেন নতুন করে একটা গড তৈরি করব রিলিজিয়নের মাধ্যমে, এবং তারা সেই গডগুলোর মাধ্যমে কেন মানুষকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব? তাহলে নিশ্চয়ই এই যে গড আমরা রিলিজিয়নের মধ্যে পাচ্ছি, এই গড কখনোই আমাদের এই যে গড বা যে ফাদার আমরা বলে থাকি যে আমাদের সৃষ্টি করেছেন, সেই গড হতে পারে না। এরকম একটা মতবাদ তিনি দিয়েছেন, ঠিক আছে? তাহলে কি উনি হচ্ছে যিশু খ্রিস্টে বিশ্বাসী ছিলেন না? এখন সেটা হতে পারে, সেটা আমরা জানি না, যে তিনি হয়তো প্রচলিত যে ক্রিশ্চিয়ানিটি তাতে তিনি বিশ্বাস করতেন না, তিনি মনে করতেন, এই দেখো এখানে একটা জিনিস খেয়াল করে পড়ছি আমরা, মানে তত্ত্ব পড়তে পড়তে অনেক তত্ত্ব পাবা, ঠিক আছে? বলছে অন দ্য আদার হ্যান্ড ব্লেক হোল্ডস দ্য আইডিয়া অফ আ লাভিং গড, এবং তিনি মনে করতেছেন গড কখনো হিংস্র হতে পারে না। গড কখনো আমাদেরকে সৃষ্টি করার পর তিনি আমাদেরকে এই যে পাপ নামক যে জিনিসটা, সেইটার মাধ্যমে তিনি আমাদেরকে নরকে ফেলবেন, আমাদেরকে মানে কি বলবো, আমাদেরকে অভিশাপ দিবেন, আমাদেরকে তিনি ধ্বংস করবেন, এইটা তিনি হতে পারেন না। গড মানেই তিনি হবেন সব অন্য ধরনের, যার সাথে আমরা খারাপ কিছু মেলাতে পারবো না। তিনি হবেন লাভিং একজন গড, তিনি হবেন একজন ভালোবাসার মানুষ, তিনি তার সৃষ্টিকে ভালোবাসবেন।
ব্লেক সিজ গড নট অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাকশন ইন দ্য ভয়েড অর অ্যাট হেভেন, হ্যাঁ, ডুয়েলিং অ্যাপার্ট ফ্রম ম্যান। তিনি বিশ্বাস করেন না যে গড এমন একজন ধারণা, এমন একটা ধারণা যে ওই স্বর্গে বসবাস করে, যে মানুষ থেকে আলাদা বসবাস করে, এমনটা তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন হি ইজ উইদিন আস, এবং তিনি ইট ইজ দ্য সাম, দ্যাট ইট ইজ দ্য সাম টোটাল অফ অল ডিভাইন কোয়ালিটিস হুইচ উই কল গড। অতএব গড নামক যে সত্তাটা সেটা একক কোনো সত্তা না, যেটাকে আমরা মনে করে থাকি যে গড একটা প্রতিমূর্তি, হতে পারে আমাদের মতোই। তিনি হয়তো স্বর্গে বসবাস করেন, তিনি আমাদের থেকে দূরে থাকেন, আমাদেরকে অবলোকন করতেছেন প্রতিনিয়ত, আমাদেরকে দেখতেছেন, আমাদের চালচলন বুঝতেছেন, পাপকর্ম হিসাব রাখতেছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি মনে করেন এগুলো না, তিনি মনে করেন গড আমাদের ভিতরে আছে, আমরাই তারই, আমাদের এই পৃথিবীর পুরো মহাবিশ্বটাই প্রত্যেকটা এলিমেন্ট, বিশেষ করে ডিভাইন কোয়ালিটিগুলো মিলেই হচ্ছে আসলে গড। এটাকে একটা মানে আলাদা করে ভাবার কিছু নেই, এরকমভাবে তিনি মনে করে থাকেন। ঠিক আছে, তাহলে কি একটু আমরা যে ধর্মে বিশ্বাস বা যেগুলো তার সাথে একটু কনফ্লিক্টিং আইডিয়া নাকি? এইরকম বিশ্বাস তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে পাবো, যেটা হচ্ছে প্যানথেইজম। প্যানথেইজম ধারণা তিনি, যে গডকে আলাদা করে দেখার কিছু নেই। গড সূর্য, তারা, গাছ, পাখি, হ্যাঁ, পিঁপড়া থেকে শুরু করে প্রত্যেকটা কীট, মানুষ, প্রত্যেকটা প্রাণীর সব কিছুর মধ্যে তিনি ছড়িয়ে আছেন, তিনি সব কিছুর মধ্যে অবস্থান করছেন। মানে স্যার উনি গডে বিশ্বাসী কিন্তু বিভিন্ন ধর্মতে বিশ্বাসী না। হ্যাঁ, ওই তো বললাম যে তিনি এখন এইখানে বলছে তিনি তার মতে গড হলো কি, গড নামক ধারণা সবার ভিতরে আছে। হ্যাঁ, এই যে আমরা আস্তিক আর নাস্তিকতার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আস্তিক, নাস্তিক আর হচ্ছে অধার্মিক, এই তিনটা আসলে কি জিনিস? অধার্মিক কি? স্যার যে ধর্মকর্ম করে না। না, মানে যে ধর্মকর্ম করে না, এটা বলতে কি বোঝায়? সে ধর্ম জানে এবং কিন্তু ধর্মে মানে না। তাই তো? হ্যাঁ, সে ধর্মে আছে, যেমন আমি খ্রিস্টান ধর্মে আছি কিন্তু আমি ধর্ম মানি না, কিন্তু আমি খ্রিস্টান ধর্ম থেকে বাইরেও না, আমি বলি নাই যে আমি ধর্ম মানি না বা ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু আমি আছি ওর ভিতর, কিন্তু আমি পালন করি না। এগুলো হচ্ছে কি? অধার্মিকতা। ঠিক আছে তো? আর আস্তিক নাস্তিকের ব্যাপারটা কি? আস্তিক নাস্তিক কিন্তু কোনো ধর্ম দিয়ে বোঝায় না, গডে বিশ্বাস করা আর না করার উপরে আস্তিক নাস্তিকতা বিশ্বাস করে। ঠিক আছে তো? গড নাই এটা হচ্ছে নাস্তিকতা, আর গড আছে এটা হলো কি? আস্তিকতা। আস্তিকতা। পৃথিবীতে যেগুলো যে ধর্মই আছে না কেন, প্রত্যেক ধর্মই তো গডে বিশ্বাস করে, তাই না? তাহলে আমি খ্রিস্টানের বিশ্বাস করি, খ্রিস্টানিটি, তাহলে আমিও আস্তিক। ইসলামে যারা বিশ্বাস করে তারাও আস্তিক, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারাও আস্তিক, তারা না কোনো গডে তারা বিশ্বাস করে নিচ্ছে। অতএব গডের বা সৃষ্টিতত্ত্বের বিশ্বাসী, যে গড সৃষ্টি করেছেন, এতে যারা আছে তারাই হচ্ছে আস্তিক। অতএব আস্তিক, নাস্তিক, ধর্ম, অধার্মিকতা, এই বিষয়গুলো এক একটা এক এক ধরনের জিনিস। ঠিক আছে? এই তারপর নাস্তিকদের কথা হলো কি, যে তারা মনে করে পৃথিবীতে গড বলে কিছু নাই। এটা মানে সায়েন্টিফিক গবেষণার মাধ্যমে যেভাবে প্রমাণিত হচ্ছে, যেগুলো বাস্তব ভিত্তি আছে, সেভাবেই মেনলি সৃষ্টি হয়েছে এবং এটা প্রতিনিয়ত বাড়ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে। এটাকে গড নামক যে সত্তাতে আমরা মনে করতেছি উনি সৃষ্টি করেছেন, এমনটা আসলে না, এরকম একটা ওনারা বিশ্বাস করে থাকে। ঠিক আছে? তো যাই হোক, এগুলো পড়তে পড়তে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে জানবো। এগুলো জানার মাধ্যমে আমরা মেনলি এটুকু আমাদের হবে যে মানুষ কত ধরনের হয়, কত ধরনের বিশ্বাসী হয়, এবং প্রত্যেকটা জায়গাতে মানুষ তার নিজের মতো করে সব কিছুকে তৈরি করে নেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বার্ড নামক যে বিষয়টা সেটা একটু আসি। দেখো বার্ড আসলে কি? বার্ড মানে বুঝি, বার্ড, BARD, এটা কি জিনিস, কি বোঝায় এটাকে দিয়ে? আমরা কখনো পেয়েছিলাম? জি স্যার, শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয়। হ্যাঁ, বার্ড মানে কি? বার্ড মেনলি একজন কবিকে বোঝানো হয়, তাই না? হ্যাঁ, বার্ড দিয়ে মেনলি আমরা দেখো পোয়েট, ট্রেডিশনালি ওয়ান রিসাইটিং এপিক্স অর অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ওরাল ট্রেডিশন, এগুলোকে আমরা বার্ড বলে থাকি। ঠিক আছে তো? দেখো, a person in ancient society skilled at composing or singing or reciting verses about heroes or their deeds, মানে পোয়েট বা এই জাতীয় জিনিসকে মেনলি বার্ড বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে ওইগুলোই দেখো, যেভাবে বলি না কেন, ওই কবি বা যারা হচ্ছে এপিক রাইটার ছিল, বা যারা মৌখিকভাবে বিভিন্ন কবিতা, গান লিখে মানুষকে বিনোদন দিত, ধর্ম প্রচার করতো, এগুলোকে মেনলি বোঝানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু মিউট রাখি, একটা মিউট রাখি। আচ্ছা, তাহলে আমরা যা কবিতাতে চলে যাই, আমরা একটু পড়ি তাহলে। আচ্ছা, আর একটা শিট ছিল ওখানে,
ওটা কোন জায়গাতে জানো, দাঁড়া আমি একটু দেখি শীটটা কোথায় গেল তাহলে। এই শীটটায় যেগুলো আছে তোমরা একটু পড়তে পারো, অনেক সময় পড়ে নিলে বুঝতে পারবা, অনেক কিছু বলা আছে এখানে। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় আমরা একটু দেখি। হ্যাঁ এইটা, এটা একটু খেয়াল করি। দেখো, অ্যান ওভারঅল সার্ভে অফ ব্লেকস পয়েমস। তিনি যে কবিতাগুলো লিখেছেন অনেকটা মানে কি বলবো, স্বপ্নের মতো, ভিশনাল এরকম একটা কিছু। কেন তিনি এই জাতীয় কবিতাগুলো লিখছেন? হঠাৎ করে তিনি যেন কোনো গডকে দেখতে পাচ্ছেন, জিজাসকে দেখতে পাচ্ছেন, একটা মানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন, একটা ভিজন দেখতে পাচ্ছেন। এগুলো আসলে কেন এমনটা হচ্ছে? দেখো বলছে, উইলিয়াম ব্লেক দো আ পয়েট অফ এক্সিপারেন্ট মিস্টিসিজম অ্যান্ড এক্সেপশনাল জিনিয়াস। এখন একটা নতুন শব্দ এসেছে, মিস্টিসিজম। এই শব্দের সাথে নিশ্চয়ই আমরা পরিচিত ছিলাম এর আগে মনে হয়, একটা কবিতা পেয়েছিল ফার্স্ট জি স্যার, রহস্যময়। বলো তো কোন কবিতার সাথে এই কথাটা রিলেটেড ছিল? টু অটাম। না না, বলতে পারবা? Because I could not stop for death. আচ্ছা, কারো কথা শোনা যাচ্ছে না, একদম শুধু সাউন্ড আসতেছে। তাহলে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এই কবিতার কথা যদি মনে থাকে তাহলে মিস্টিসিজমটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এখানে তিনি আসলে কি বিষয় নিয়ে কথা বলেছেন বলতে পারবা? বলা যাবে? বলো তো। এখানে মৃত্যু নিয়ে কথা বলছেন। ডেথ, ইমর্টালিটি। ইমর্টালিটি, তাই তো? এখানে মেইনলি আর কে ইমর্টালটা আসলে কে? ইমর্টালটা কে হবে? স্যার হচ্ছে মৃত্যুটা হচ্ছে ইমর্টাল, আর মৃত্যুটা না, আমরা যে দুনিয়ায় কাজকর্ম করে রেখে, মৃত্যু তো একটা ধারণা। কারণ আমরা বলেছিলাম যে একটা ক্যারিয়েজে সে যাচ্ছিল, এই ক্যারিয়েজে 3 জন প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জার 3টাকে রাইটার, ডেথ আর ইমর্টালিটি। হ্যাঁ, ডেথ, রাইটার এবং সাথে হচ্ছে ইমর্টালিটি। তাহলে রাইটার ওর ভিতরে আছে, তাহলে রাইটারের কোন জিনিসটা আছে এখানে? বডি না, বডি না, সোল। প্রাণ, তার প্রাণ, সোল, তাই তো? হ্যাঁ, সোল। তাহলে হচ্ছে ইমর্টালিটি অফ দ্য সোল, এটাই মেনলি এখানে কথা বলা ছিল, যে মৃত্যুর পর আমার আর কোনো তাড়াহুড়ো নেই, তাই না? যে আমি চলছি তো চলছি, ইটার্নাল নীতি ধরে আমার আর কোনো মৃত্যু বলে কোনো ধারণা নেই। যেমন আমরা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটার মতো আমরা ডেথ বি নট প্রাউড, আমরা একটা কবিতা পড়েছিলাম না, যে মৃত্যুটা একটা জাস্ট একটা ঘুমের মতো, নাকি? জাস্ট আমরা মৃত্যু পরবর্তী নতুন করে আবার জেগে উঠি, এবং তারপর থেকে মৃত্যু নামক আমাদের কোনো কিছু আর থাকে না। তার মানে মৃত্যুই আমাদের কাছে মারা গেছে, আমি মরি নাই। তাহলে এইখানে যে ইমর্টালিটির কথা বলা হচ্ছে, ইমর্টালটা আসলে কে, কার কথা এখানে আনা হচ্ছে? আসলে এখানে হচ্ছে আমাদের সোলের কথা। তাহলে আমাদের সোলের সাথে আমাদের, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা তো আমরা পাবো, এই ধারণাগুলো একটু ক্লিয়ার হতে হবে যে আসলে এই জায়গাগুলো কি। তাহলে মিস্টিসিজম মেনলি মানে নির্ভর করছে আমাদের সোলের সাথে সুপার সোল বা সুপার ম্যান বা সুপার হিউম্যান বলে একটা বিষয় তারা বিশ্বাস করে। তারা মনে করে এই যে একই কথা, যে পুরো বিশ্বটাই একটা মাত্র প্রতিমূর্তি এবং আমরা হচ্ছি তার একটা অংশ। তাহলে একটা সুপার সোল বা সুপার হিউম্যানের সাথে আমরা আসলে রিলেটেড, কিন্তু আপাতত আমাদেরকে কি করা হয়েছে, বিভিন্ন কাউকে ছাগল, কাউকে গরু, কাউকে মানুষ, কাউকে বিভিন্নভাবে এখানে দেওয়া হয়েছে। মৃত্যুর পর আমরা আবার ওই সুপার হিউম্যানের সাথে মিশে যাব, সুপার সোলের সাথে মিশে যাব। তার মানে আমাদের সোলটা হচ্ছে ইমর্টাল, ঠিক আছে? তো এই স্পিরিচুয়াল যে চিন্তাভাবনাগুলোই, সেগুলোই হচ্ছে আসলে মিস্টিসিজমের মতো।
যেমন খাঁচার ভিতর অচিন পাখি, এই কথাটার ইয়ার কি সিম্বলিক বা অ্যালিগরিক্যাল মিনিংটা কি? খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচাটাকে আর অচিন পাখিটাকে বলো তো। খাঁচা হচ্ছে বডি আর পাখি হচ্ছে খাঁচাটা আচ্ছা, same তো হয়। হ্যাঁ, body, তাহলে সোলটা হচ্ছে পাখি, তাহলে সোল যদি পাখি হয় তাহলে নিশ্চয়ই এই পাখি উড়ে যাবে, মানে খাঁচা ভেঙে পড়ে যাবে, খাঁচা নষ্ট হয়ে যাবে কিন্তু পাখিটা উড়ে যাবে। তার মানে কি পাখি এখানে ইমর্টাল। সে যে কোনো ধরনের তাত্ত্বিকরাই কিন্তু এই কথাটা বলেছে, যে এমনকি সক্রেটিস, তাই না, সে প্রথম দিকে তিনি সোলের ইমর্টালিটিকে তিনি প্রথম জানান আমাদেরকে। হয়তো অনেক আগে আরও জানিয়েছে, আমরা তার রেকর্ড পাচ্ছি এরকম আর কি। তাহলে ইমর্টালিটি অফ সোল, এই ব্যাপারটা নিয়েই মেনলি মিস্টিসিজম ধারণা। এবং এটার সাথে যে অটোমেটিক স্পিরিচুয়াল, স্পিরিট মানে কি বলতো, স্পিরিট বলতে কি বোঝায়? আত্মা। স্পিরিট মানে আত্মা, অতএব তাহলে স্পিরিচুয়াল মানে কি? ধার্মিক না আত্মিক? আধ্যাত্মিক। তাহলে স্পিরিচুয়াল মানে হচ্ছে স্পিরিটে বিশ্বাস করে যারা, স্পিরিটে বিশ্বাস করে যারা, তারা হচ্ছে স্পিরিচুয়াল। অতএব রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। স্পিরিটের সাথে রিলেটেড, আমাদের আত্মার সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো হচ্ছে স্পিরিচুয়াল বিলিফ, আর রিলিজিয়াস বিলিফ হচ্ছে কোনো একটা তত্ত্বে বিশ্বাসী। যেমন ক্রিশ্চিয়ানিটি একটা রিলিজিয়ন, তাই তো, ইসলাম একটা রিলিজিয়ন, হিন্দুইজম একটা রিলিজিয়ন, এইগুলোতে বিশ্বাস করা হচ্ছে রিলিজিয়াস বিলিফ। আর সব ধর্মেই এই স্পিরিচুয়াল কথাটা কিন্তু বলা হচ্ছে, মানে সব ধর্মটাই আমাদের আত্মার সাথে রিলেটেড। অতএব আমাদের স্পিরিচুয়াল বিলিফটা হচ্ছে আমাদের স্পিরিটের সাথে রিলেটেড যে বিশ্বাসটা, সেটাকে হচ্ছে স্পিরিচুয়াল বিলিফ। হ্যাঁ, তাই বলছে দেখো যে মিস্টিসিজম মানেই হচ্ছে সেই ধারণাগুলো যেগুলো মেনলি ভেগ এবং ইল ডিফাইন্ড, মানে আমরা এখনো তার সম্পর্কে ধারণা নেই, আমরা জানি না। রিলিজিয়াস আর স্পিরিচুয়াল বিলিফস স্পেশালি অ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ আ বিলিফ ইন দ্য অকাল্ট। অকাল্ট মানে আবার শব্দটা কি আসলো দেখো, অকাল্ট মানে হচ্ছে, আমরা এখনো সুপারন্যাচুরাল কবিতাটা পড়ি নাই, মানে অনেক ধারণাগুলো অটোমেটিক চলে আসবে। দেখো, মিস্টিক্যাল, সুপারন্যাচুরাল বা ম্যাজিক্যাল পাওয়ার, মানে অকাল্ট মানে হচ্ছে যে ধারণাগুলো আমাদের সাধারণ বোধ বুদ্ধি দিয়ে বোঝা মুশকিল, আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, সাধারণ বোধ বুদ্ধি দিয়ে আমাদের কখনোই ওর মধ্যে প্রবেশ করা সম্ভব না। এই জন্য বিশেষ বিশেষ ব্যক্তিগুলো যা বলে থাকে তা কমন পিপলরা কিন্তু বোঝে না। কারণ কি, তাদের মধ্যে ওই ধরনের চিন্তাভাবনা আসার কোনো সুযোগই নাই, তারা কখনো ওই ধরনের চিন্তাভাবনার পর্যায়ে যেতেই পারে না, তাই তো। অনেকটা কমন পিপল আমরা কিসের মতো জীবনযাপন করি? সাধারণ একদম পশু পাখির মতো জীবনযাপন করি, খাই দাই ঘুমাই গল্প করি মজা করি, এই। কিন্তু যারা হচ্ছে একটু মানে কি বলবো আধ্যাত্মিক টাইপের মানুষ বা স্পিরিচুয়াল মানুষ, তারা কিন্তু অনেক কিছু নিজেদের বোধ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছেন এবং সেগুলো আমাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন। তার মানে অকাল্ট মানে হচ্ছে সেই সকল বিষয় যেগুলো আমাদের সাধারণ বোধ বুদ্ধির বাইরে, তাই তো। এরকম তাহলে সাধারণ বোধ বুদ্ধি দিয়ে বোঝার বাইরের যে ধারণাগুলো, যে স্পিরিচুয়াল বিলিফগুলো বা রিলিজিয়াস বিলিফগুলো, সেগুলোকে আমরা মেনলি বলছি হচ্ছে মিস্টিসিজম। এই যে যেমন উইলিয়াম ব্লেক একটা ধারণা দিলেন তার গড সম্পর্কে, তিনি কি বলছেন, যে তিনি কোনো অ্যাবস্ট্রাক্ট ধারণাকে বোঝাচ্ছেন না যেটা আমরা মনে করি, বা একটা প্রতিমূর্তিকে তিনি বোঝাচ্ছেন না। তিনি মনে করতেছেন গড মানেই হলো যত ধরনের ডিভাইন কোয়ালিটি আছে এবং সেগুলো আমাদের মধ্যে বিরাজ করছে, সেগুলোর একটা কম্বাইন্ড বা সাম টোটালি হচ্ছে গড। তাহলে এটা কি একটা ধারণা, এ ধারণাটা হয়তো আমরা বিশ্বাস করতেও পারি, আমরা বিশ্বাস নাও করতে পারি। যেমন আমি যখন ক্রিশ্চিয়ান তখন আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি না, তুমি যখন ইসলাম তখন হিন্দু বা খ্রিস্টানিটিতে বিশ্বাস করো না। যে হিন্দু সে যেমন ক্রিশ্চিয়ানিটি বা ইসলামকে বিশ্বাস করে না, তেমনিভাবে সবাই সবার মত দিবে, তুমি বিশ্বাস করতেও পারো বিশ্বাস নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তার নিজস্ব ধারণাকে সে প্রকাশ করে গেছে। কি কথা কি বোঝা গেছে বিষয়টা, যে মিস্টিসিজমটা আসলে কি জিনিস? হ্যাঁ, মানে আমাদের আত্মার সাথে রিলেটেড বা ধর্মীয় বিশ্বাসের সাথে রিলেটেড যে বিষয়গুলো, সেইগুলোকেই আমরা বলছি। তাই বলছে দেখো যে উইলিয়াম ব্লেক মানে দো আ পয়েট অফ এক্সিবারেন্ট মিস্টিসিজম অ্যান্ড এক্সেপশনাল জিনিয়াস, তাহলে তিনিও কিন্তু মানে এক্সেপশনাল জিনিয়াসের মানে মানুষ, হ্যাঁ, মানে যে জিনিয়াস আমাদের সবার ভিতরে নাই। সিম টু হ্যাভ লিটল ইনফ্লুয়েন্স অন হিজ জেনারেশন, তাহলে সিম টু হ্যাভ লিটল ইনফ্লুয়েন্স অন হিজ জেনারেশন মানে কি? তার মানে বিষয়টা এরকম যে যখন যে জেনারেশনে থাকে, সে যখন কোনো তত্ত্ব দিয়ে যায়, সেই জেনারেশন মানুষ কিন্তু গ্রহণ করে না, তাকে পাগল ছাগলই মনে করে, তাই না? ব্যাপারটা এরকম। কারণ কি, বাড়ির মানুষ, কাছের মানুষ, হ্যাঁ, এরা মানে এক্সেপশনাল মানুষগুলোকে পাগল ছাগলই মনে করা হয়, মানে বোধ বুদ্ধিহীন, অবোধ টবোধ এরকমভাবে বলা হয়ে থাকে।
তো বলছে দেখো দ্য লার্জ পোর্শন অফ হিজ মেসেজ ওয়াজ সো ইনকম্প্রিহেন্সিবল, বলছে তার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার দ্বারা সৃষ্ট যে মেসেজগুলো, বলছে এই মেসেজের অধিকাংশই এত কঠিন ছিল যে আমাদের কাছে ছিল হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল, মানে কি বোধের বাইরে, ইমপেনিট্রেবল মানে যেটার ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, এইরকম কিছু মেসেজ, যে মেসেজগুলো সহজে মানুষ বুঝতো না, তাদেরকে বললে হয়তো তারা তাকে মানে কেয়ার করতো না, এরকম। এবংগুলো হচ্ছে সো ভেরি ইনকোহেরেন্টলি ডেলিভার্ড, এবং মেসেজগুলো মানে একটা সামঞ্জস্যতা ছিল না আর কি। এ কারণেই বলছে ইভেন নাও আফটার আ গুড ডিল অফ পেশেন্স পেরুজাল, পেরুজাল মানে হচ্ছে রিডিং, মানে এখনও এই আধুনিক যুগে এসেও যদি তার তত্ত্বগুলোকে খুব ধৈর্য নিয়েও পড়া হয়, তারপরেও হিজ কমেন্টেটার্স হ্যাভ সাকসিডেড ইন মেকিং এক্সপ্লিসিটলি অনলি আ স্মল পার্ট অফ হোয়াট হি রোট, তাহলে সে যা লিখে গেছে তার কিছু অংশ হয়তো এখনও মানে তার কমেন্টেটররা বা তাকে নিয়ে গবেষণা করছে যারা, তারা বুঝতে পেরেছে, বাকিরা এখনও বুঝতেই পারেনি যে আসলে তিনি কী বলতে চেয়েছেন। ব্যাপারটা এরকম, হিজ মাইন্ড ওয়াজ হিজ ফেলোম্যান পুট ইট, বলতেছে তার যারা অনুসারী ছিল তারা বলতো যে, ফেলোম্যান মানে কি তার বন্ধু বান্ধব বা কাছের মানুষগুলো বলতো যে তাকে দেখে মনে হতো যে সে সবসময় পজেসড হয়ে থাকে। পজেস মানে বুঝো? হ্যাঁ একজন বলো। স্যার ওই যে আমরা বলি না যে ওর মধ্যে জিন ওকে পজেস করে রাখে, ভূতে ধরা বলি না আমরা, জিন ধরা ভূতে ধরা, হ্যাঁ মানে সবসময় মনে হতো সে যেন বাস্তবতাই নেই, সে যেন অন্য কোনো জগতে আছে, মানে তার সাথে হয়তো বন্ধু বান্ধব থাকতো। কারণ কি দেখো, হোয়েন হি ওয়াজ আ ইয়ং বয় ওয়ান ডে হি স্ক্রিমড উইথ ফিয়ার, বলছে যখন সে ছোট শিশু ছিল বা বালক ছিল তখন হঠাৎ করে সে ভয়ে চিৎকার করে উঠেছিল। কারণ কি? বিকজ হি সেইড, কারণ সে বলেছিল যে হি স গড পুট হিজ ফেস টু দ্য উইন্ডো, সে নাকি গডকে দেখেছিল যে জানলা দিয়ে মুখ উকি দিতে তার ঘরের ভিতর। ঠিক আছে, তো এরকম আর কি অনেক কথা তিনি বলেছেন যে হিজ চাইল্ডহুড ওয়াজ ফুল অফ সাচ ভিজনস, শিশুকালে নাকি বা ছোটোবেলায় এরকম অসংখ্য ভিজন তিনি দেখতেন, ভিজনস অফ অ্যাঞ্জেলস, গডস অ্যান্ড গডেসেস অফ ম্যানিফোল্ড কালারিং, হ্যাঁ কালার্স স্ট্যান্ডিং বাই দ্য রোড সাইড, মানে সে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে হয়তো হাঁটতে হাঁটতে দেখতেছে কি অসংখ্য গড দেব দেবী নাকি বিভিন্ন কালারের পোশাক পরে রাস্তায় নাকি দাঁড়িয়ে থাকতো। এ কি পাগল মনে হচ্ছে তো নাকি? তো ওইরকম আর কি আমরা কখনো দেখবো, হয়তো আমাদের সে ক্ষমতা নেই, তার সম্বন্ধে থাকতেও পারে, জানি না। মানুষ কল্পনা জগৎ অনেক বিস্তৃত ছিল, এই জন্য সে একটু অন্য ধরনের মানুষ ছিল, যেখানে তার কাল্পনিক ক্ষমতাটা একটু বেশি ছিল, কল্পনায় হয়তো তিনি অনেক কিছু ভিজন দেখতে পারতেন। হ্যাঁ বলছে সাচ ড্রিমস ডিড নট সিজ টু বি ইভেন হোয়েন হি গ্রো আপ, এমনকি শুধু ছোটবেলায় না, তিনি বড় হলে পারেও তার এই সকল ভিজনাল ব্যাপারগুলো কিন্তু তখনও কমেনি, তখনও তিনি দেখতেন। বলছে ইন হিজ ম্যানহুড হি হ্যাড ফ্যান্টাস্টিক ভিজনস অ্যান্ড স্পিরিচুয়াল প্রেসেন্স কনসার্নিং হিজ ফেট অ্যান্ড দ্যাট অফ হিজ ফ্রেন্ডস, মানে তার এবং তার বন্ধুদের ভাগ্য নিয়েও নাকি সে অনেক ফ্যান্টাস্টিক ভিজন দেখতে পেত। হ্যাঁ মানে সে যখন পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল, হ্যাঁ বড় হয়ে গেল, তখনও নাকি এরকম বিভিন্ন ধরনের ভিজনাল ব্যাপারগুলো, স্পিরিচুয়াল ব্যাপারগুলো দিয়ে নাকি সে তার সম্পর্কে, তার বন্ধুদের সম্পর্কে অনেক কিছু বলতে পারত। ঠিক আছে, তাই বলছে দিস ভিজনস প্লেড আ প্রমিনেন্ট রোল ইন মোল্ডিং হিজ ক্রিড অ্যান্ড ইমাজিনেশন, আর এখান থেকেই তার বিশ্বাস বা কাল্পনিক শক্তিগুলো মেনলি সৃষ্টি হয়েছে। হিজ সুপারন্যাচারাল ভিজনস কালার্ড হিজ থটস অ্যান্ড দেয়ার ড্রেসেস ইন আ মেটাফিজিক্যাল হিউ অ্যান্ড এয়ার। আমরা মেটাফিজিক্যাল নাম তো পড়েছি না, মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছিলাম। আচ্ছা, গিফটেড উইথ দ্য পোয়েটিক ট্যালেন্ট হি মুভড হিজ আইডিয়াল ওয়ার্ল্ড, দেখো প্রোপাউন্ডিং অ্যাবনর্মাল ইমাজিনেশনস, দেখো অ্যাবনর্মাল ইমাজিনেশন, তিনি এমন এমন কিছু কবিতা লিখেছেন যেটা মনে হবে একদম অ্যাবনর্মাল, হ্যাঁ মানে অস্বাভাবিক, মানে কল্পনার মানে এমন পর্যায়ে চলে যাওয়া যেটা আমাদের মাথায় খাটবে না। অ্যান্ড গিভিং বডিলি ফর্ম টু অ্যাবস্ট্রাকশন হি কোয়াইট অ্যাস্টনিশিংলি সিম টু বি ভেস্টেড উইথ দ্য পাওয়ার অফ সামনিং আপ, মানে তার নাকি সামন মানে বুঝো তো, সামন মানে স্যার কবিরাজি না, হ্যাঁ হ্যাঁ কবিরাজি মানে হচ্ছে ভূত প্রেতকে নিয়ে আসা, মানে আত্মাকে নিয়ে আসতে পারার ক্ষমতা। ঠিক আছে, তো অশরীরী শক্তিকে ব্যবহার করতে পারার ক্ষমতা, এটাকে বলা হচ্ছে সামনিং করা, তাই তো। তাই বলছে যে এমনও বিশ্বাস করা হয় যে সিম টু বি ভেস্টেড উইথ দ্য পাওয়ার অফ সামনিং আপ দ্য অ্যাঞ্জেলস দ্যাট সোয়ার রিজিয়নস অফ ডেমন্স দ্যাট লার্ক, এইগুলো নাকি সে কল্পনা শক্তি দিয়ে নিয়ে আসতে পারত। ইন হিজ এভরিডে লাইফ হি লেড আ কাম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস লাইফ রেন্ডারিং হিজ আর্টিস্টিক ফার্ভার বোথ থ্রু পেইন্টিং অ্যান্ড পোয়েট্রি। দেখো বলা হয়ে থাকে ইংরেজি সাহিত্যের মধ্যে একজন কবি আছেন যিনি একই সাথে পেইন্টারও ছিলেন, পয়েটও ছিলেন। তিনি যে সকল ভিজনগুলো দেখতেন বা যেগুলোকে তিনি কল্পনা দিয়ে ভাবতেন সেগুলো তিনি আর্টে রূপ দিতেন। ঠিক আছে, তো আর্ট সেই হিসাবে তিনি একজন পেইন্টার ছিলেন।
তাহলে এরকম চাকরির পরীক্ষা আসে কিন্তু। হু ওয়াজ বোথ আ পয়েট অ্যান্ড আ পেইন্টার, কার নাম বলবা? উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্লেকের। উইলিয়াম ব্লেকের। হ্যাঁ, তাই বলছে ফ্রম হিজ প্রফিটিক বুকস অ্যালন ইট ইজ, দেখো, থরোলি এভিডেন্স দ্যাট হিজ ইনার সোল সাফার্ড আনপ্যারাল এক্সাইটমেন্ট অ্যান্ড রেস্টলেসনেস, মানে তার যে ইনার সোলটা আমাদের মতো এত শান্ত ভদ্র নম্র ছিল না, তার সোলটা ছিল একটু এক্সাইটেড, আনপ্যারালাল, হ্যাঁ, যেটা আমাদের মতো, এবং রেস্টলেস ছিল, সবসময় কিছু না কিছু ভাবতো, কিছু না কিছু করতো, কিছু না কিছু চিন্তা আসতো তার মাথার ভিতর, মানে যেন ঘুমিয়েও শান্তি নাই, এরকম আর কি অবস্থা ছিল। ঠিক আছে, তো তার কবিতাগুলো ঠিক এরকম ভিজনাল কিছু ব্যাপার আমরা পাবো, কারণ তাকে একটু অন্যরকম কবি হিসাবে আমরা মেনলি দেখবো, যে চিহ্নিত করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, একটু যদি তোমরা এগুলো পড়ো, ব্লেক কীভাবে পয়েট, তার সাংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই কবিতাগুলো তিনি কেন নিয়ে আসলেন, কীভাবে, দেখো এই যে কেনই বা ল্যাম্ব লিখলেন, কেনই টাইগার লিখলেন, এগুলোর মধ্যে পার্থক্য কী, তিনি এগুলো দিয়ে কী বোঝাতে চেয়েছেন, এই জায়গাগুলো আমাদেরকে আসলে জানা দরকার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আজকে দুটা ইনোসেন্স একটু দেখে নিই, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। কবি আসলে এইটাকে ইন্ট্রোডাকশনে তিনি দেখাতে চেয়েছেন যে তিনি কেন কবিতাগুলো লিখলেন, ইন্সপিরেশনটা তিনি কোথা থেকে পেলেন, তিনি এই যে অসংখ্য কবিতা লিখছেন, এই কবিতার উৎসগুলো আসলে কি। হ্যাঁ, এখানে সং বলে কিন্তু আমরা কিন্তু গান বুঝবো না, কবিতাগুলোকে বুঝবো, বলো তো। এখানে সং, এই যে সংস অফ ইনোসেন্স বা সংস অফ এক্সপিরিয়েন্স, আমরা আসলে গান বুঝছি নাকি এগুলো কবিতাগুলোকে বলতে যাচ্ছে? কবিতাগুলোকে আমরা বুঝছি, তাই তো? হ্যাঁ, কবিতাগুলোকেই। আচ্ছা, একটু 1 মিনিট আমাকে সময় দাও, একটু পানি খেয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো, লেখক এবং তার কন্টেন্ট, এগুলোকে আমরা সবসময় একরকম মনে করবো না। ঠিক আছে, একজন ব্যক্তি কল্পনায় অনেক কিছু সৃষ্টি করতে পারেন, বাস্তব জীবনে তিনি তেমনটা নাও হতে পারেন। তো দেখো, পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, ভ্যালি মানে কি? হ্যাঁ, পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমি থাকে তাকে ভ্যালি বলা হয় নাকি? পাইপ মানে কি? পাইপ দিয়ে কি বোঝায় ভার্ব হিসাবে? স্যার বাঁশি বাজানো। হ্যাঁ, বাঁশি বাজানো। তাই বলছে পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, পাইপিং সংস অফ প্লিজেন্ট গ্লি, অন আ ক্লাউড আই স আ চাইল্ড অ্যান্ড হি লাফিং সেইড টু মি। মানে একদিন আমি, মানে স্পিকার যিনি, তিনি বলছেন যে একদিন আমি ভ্যালিতে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছিলাম এবং বাঁশিতে খুব মজার মজার গানের সুর বাজাচ্ছিলাম, এরকম আর কি। হ্যাঁ, পাইপিং সংস মানে আমি গানের সুর বাজাচ্ছিলাম, যে গানগুলো কেমন? প্লিজেন্ট গ্লি মানে খুবই আনন্দের, মোহনীয়, তাই তো, সম্মোহনী যে সকল সঙ্গীত, সেগুলো বাজাচ্ছিলাম। বাজাতে বাজাতে হঠাৎ করে অন আ ক্লাউড আই স আ চাইল্ড, দেখলাম মেঘের উপরে একটা শিশু, অ্যান্ড হি লাফিং সেইড টু মি, এবং সেই শিশুটা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে আমাকে বলল, পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্ব, ল্যাম্ব নিয়ে একটা গান করো, মানে গান পাইপ করো। পাইপ করো মানে কি? সুর তোলো নাকি? হ্যাঁ, সো আই পাইপড উইথ মেরি চেয়ার, অতএব ল্যাম্ব সম্পর্কে আমি একটা খুব সুন্দর গানের সুর বাজালাম। এবার সেই শিশুটা আবার বলতেছে, হ্যাঁ, তাই বলছে দেখো, পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্ব, সো আই পাইপড উইথ মেরি চেয়ার। আবার বলছে পাইপার পাইপ দ্যাট সং এগেইন, যে সুরটা একবার বাজালে সেটা আবার বাজাও। সো আই পাইপড, সুতরাং আমি বাঁশি বাজালাম, অ্যান্ড হি ওয়েপ টু হেয়ার, এবং সে গানটা শুনে কি করলো? হাসলো, কান্না করে দিল। হ্যাঁ, কান্না করে দিল নাকি? হ্যাঁ, এবার সেই শিশুটাই আবার বলতেছে, ড্রপ দাই পাইপ দাই হ্যাপি পাইপ, এবার তোমার বাঁশি রাখো। সিং দাই সংস অফ হ্যাপি চেয়ার, এতক্ষণ তো বাঁশি বাজালে, এবার ওই যে বাঁশিতে যে গানগুলো তুমি এতক্ষণ বাজাচ্ছিলে সেই গানগুলো এবার গেয়ে শোনাও। সো আই স্যাং দ্য সেম এগেইন হোয়াইল হি ওয়েপ্ট উইথ জয় টু হেয়ার, অতএব সেই গানগুলো শুনে সে খুশিতে কেঁদে ফেললো। এবার আবার শিশুটা বলতেছে কি, পাইপার সিট দি ডাউন অ্যান্ড রাইট ইন আ বুক দ্যাট অল মে রিড, এরপর তুমি এবার বলছে কি, তোমার এবার গান বন্ধ করো,
তুমি এবার বসো, বসে তুমি যে গানগুলো বাজাইলা সেগুলো একটা বইয়ে লেখো, যাতে সবাই এগুলো পড়তে পারে। এই কথা বলে সো হি ভ্যানিস ফ্রম মাই সাইট, সে আমার দৃশ্য থেকে সে চলে গেল, মানে হঠাৎ করে সে হারিয়ে গেল। অ্যান্ড তার কথা মতো আমি করলাম কি, আই প্লাকড আ হলো রিড অ্যান্ড আই মেড আ রোরাল পেন। আমি একটা হলো রিড কি করলাম, প্লাক করলাম। হলো রিড কি? সবুজ গুল্ম, একটা গাছ, নল খাগড়া জাতীয় যেগুলো, ওই নল খাগড়া গাছ। নল খাগড়া, তাই না? সেগুলো সে কি করলো, সে একটা প্লাক করলো, অনেক একটা তুললো হলো যেটা, হ্যাঁ। অ্যান্ড আই মেড আ রুরাল পেন, এবং আমি একটা সেটা দিয়ে একটা পেন বানালাম। অ্যান্ড আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার, তারপরে আমি পানি দিয়ে ওই কলমটার কালি তৈরি করলাম আর কি, হ্যাঁ। স্টেইন করা মানে হচ্ছে কালি হিসাবে ব্যবহার করা, ঠিক আছে তো? দাগ দেয়া। দাগ দেওয়া এরকম আর কি। তাহলে পানি ওয়াটার ক্লিয়ার, তাই তো? তাহলে ক্লিয়ার ওয়াটার দিয়ে আমি তাহলে কি করলাম, পেন বানালাম একটা হলো রিড দিয়ে, আর পানিকে করলাম কালি। এই দিয়ে আমি করলাম কি, আই রোট মাই হ্যাপি সংস। আর এইভাবে আমি আমার সেই সংগুলো যেগুলো আমি গাইতাম নিজের মনে, নিজের সুরে বাঁশিতে বাজাইতাম, সেগুলো আমি লিখলাম, যাতে কি হয়, এভরি চাইল্ড মে জয় টু হেয়ার, যাতে প্রত্যেকটা শিশু কি কি করতে পারে, শুনে খুশি হয়, নাকি? দেখো একটা কবিতা, এটা তুমি কি বুঝলা? আর এই কবিতাটা যদি আমি সিঙ্গেল পড়ি, কারো হেল্প ছাড়া যদি বোঝার চেষ্টা করতে, আমি কি বুঝবো এগুলো দিয়ে, বলো তো? পাগলের ভিতর মধ্যে ঘুরে বেড়াতো, ঘুরে বেড়ায় উল্টা পাল্টা দেখে লেখা শুরু করেছে। আচ্ছা, যা দেখছে তাই লেখা শুরু করছে নাকি? আচ্ছা, তাহলে এই কবিতাটার ওয়াইল্ড মানে কি? ভ্যালিস, ওয়াইল্ড, ভ্যালিস তো বললাম উপত্যকা। হ্যাঁ, ওয়াইল্ড মানে হচ্ছে যেখানে মানুষজনের চলাচল নেই। বন্য। হ্যাঁ, যে বনে বা যে জায়গাতে মানুষের চলাচল থাকে না, সেই সকল জায়গাকে বোঝাচ্ছে ওয়াইল্ড বলা হয়ে থাকে, ঠিক আছে? স্যার এখানে কি বাঁশির মাধ্যমে গানের সুরটা দিয়েছে নাকি? হ্যাঁ, বাঁশিতে সে সুর বাজাতো। অনেকে যারা গান টান লেখে তারা তো সুর পাওয়ার পর কথা দিয়ে সুর দিয়ে একটা গান লেখার চেষ্টা করে, তাই না? তো এরকম হয়তো সে আগে বাঁশি বাজাতে তার খুব ভালো লাগে। এখানে একটা পাস্টোরাল সেটিং দেখানো হয়েছে, হ্যাঁ। আর এখানে দেখা যাচ্ছে বাঁশিবাদক, হ্যাঁ, পাইপার, তারপর ল্যাম্প, শেফার্ড, এই কথাগুলো মেনলি এখানে আসবে। তার মানে কি, এখানে একটা, মানে এটা হচ্ছে জাস্ট কবি একটা ইন্ট্রোডাকশন করেছেন, মানে তিনি কেন কবিতাগুলো লিখছেন, তার ইন্সপিরেশন তিনি কোথায় লিখছেন। এই যে তিনি যে গানের কথাগুলো বলছেন, এই গানগুলো কোনগুলো আসলে, এরপরে যে কবিতাগুলো পড়বো এগুলোই তার গান, ঠিক আছে না? এটা হচ্ছে কি একটা ইন্ট্রোডাকশন মানে কি, তিনি যে এই যে কবিতাগুলো লিখেছেন তার ইন্সপিরেশনটা তিনি কোথা থেকে পাইলেন। ধরা হচ্ছে যে এইগুলোর ইন্সপিরেশন তিনি তার ইমাজিনেশনে হয়তোবা স্পিরিচুয়াল কোনো ভিজন দেখেছিলেন। এই চাইল্ড বলতে হয়তো তিনি জিজাস ক্রাইস্টকে কল্পনা করছেন, তাই না? সেখান থেকে তিনি হয়তো কল্পনায় একটা ইন্সপিরেশন পেয়েছেন। বিশেষ করে তোমরা যদি এপিক পড়ো দেখবা, বিশেষ করে আগেকার যুগের মনে করা হয়ে থাকে যে যারা এপিক রাইটার হয় তারা হয়তোবা এই গড বা গডেস বা সৃষ্টিকর্তার কাছ থেকে বিশেষ একটা কি পায়, বর বা আশীর্বাদ পায়, যে আশীর্বাদ পাওয়ার কারণেই তারা কিন্তু এগুলো লিখতে পারে। এটা আগে মনে করা হতো, ঠিক আছে? তো এখানেও কবি, যেমন আমরা আমাদের সৃষ্টিতত্ত্বে যারা হচ্ছে ইহুদি, ক্রিশ্চিয়ানিটি বা ইসলামে আছি, আমরা সৃষ্টিকে কীভাবে মনে করি, যে সৃষ্টির ক্ষেত্রে যে মানুষ এসেছে, মানুষের আদি পিতা মাতা কারা, আদিম ইয়া কারা, কাদের মাধ্যম থেকে আমরা এসেছি? বলে কেন অ্যাডাম অ্যান্ড ইভ। তাহলে অ্যাডাম অ্যান্ড ইভ কি হিন্দুইজম বা বুদ্ধিজমে বিশ্বাস করে না? তাহলে তাদের কাছে নাই, এই বিশ্বাসটা নাই। তাহলে আমরা যেমন ওই রকম একটা তত্ত্ব দিয়ে ইন্ট্রোডিউস করেছি যে এইভাবে হয়তো বা পৃথিবীটা সৃষ্টি হয়েছিল, যেটা আমরা ধর্মীয় গ্রন্থের মাধ্যমে পাচ্ছি, এই একই ধারা যে ধর্মগুলো আছে, হ্যাঁ। তাহলে এই যে ধারাটা, ওখান থেকে আমরা ইন্ট্রোডিউস করলাম যে পৃথিবীটা এভাবে হয়েছে, পৃথিবীটা মানুষ এভাবে এসেছে। কিন্তু অন্যরা তো এটা বিশ্বাসও করে না। অনেকে যারা ধর্মে বিশ্বাস করে না তারা তো মনে করে যে না, সৃষ্টিতত্ত্ব অ্যাডাম ইভের মাধ্যমে আসেনি, অন্য কোনোভাবে হয়েছে, হ্যাঁ। তো এরকম হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা শুরু। তো এখানেও ঠিক কবি কবিতাগুলো কেন লিখেছেন, তার ইন্সপিরেশন তিনি কোথা থেকে পেয়েছেন, সেরকম একটা বিষয় দিয়ে তিনি একটা মানে একটা সেটিং সৃষ্টি করলেন এবং একটা কবিতা লিখলেন, যে কবিতাটা হচ্ছে তার এই ধারার কবিতাগুলোর একটা ইন্ট্রোডাকশন। এবং মনে হচ্ছে এই কবিতাগুলো কেমন হবে, শিশুদের জন্য, তাই না? দেখো তো, এখানে কি বড় মানুষের কথা বলা হয়েছে?
না স্যার এখানে শিশুদের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে পাইপ আ সাং অ্যাবাউট আ ল্যাম্ব, এবং তিনি বলতে সেই শিশুটা বলছে কি তাকে ল্যাম্ব নিয়ে একটা গান লিখতে, মানে গানটা গাইতে বা সুর বাজাতে। এখন ল্যাম্বটা তো বড় হাতের এল দেওয়া বোঝানো হচ্ছে, তা ল্যাম্বটাকে ভেড়া এখানে ল্যাম্ব বলতে ভেড়াকে বোঝানো হবে না, ল্যাম্ব বলতে জিজাস ক্রাইস্টকে বোঝানো হবে, কারণ বাইবেলে অনেক জায়গাতে জিজাস ক্রাইস্টকে ল্যাম্ব হিসাবে কল্পনা করা হয়েছে। কেন কল্পনা করা হয়েছে দেখো, আমরা যদি একটু দেখি, স্যার এই যে ল্যাম্বের যে ইনোসেন্ট হ্যাঁ ওইটার জন্য যে ওয়াই এই যে ল্যাম্ব অফ গড বলা হচ্ছে, দেখো হ্যাঁ ওখানে শেপার্ড বলা হচ্ছে, ল্যাম্ব বলা হচ্ছে, কেন বলা হচ্ছে ওনাকে দেখো এখানে বলা হচ্ছে ইন দ্য বাইবেল জিজাস ইজ কল্ড দ্য ল্যাম্ব অফ গড বিকজ হি ওয়াজ দ্য পারফেক্ট স্যাক্রিফাইস ফর সিন। এই কথাটা কেন হচ্ছে সেটা একটু খেয়াল করো। আগের যুগে বিশেষ করে আমরা যদি কোরআন, বাইবেল বা ইহুদির নিয়মের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো যদি পড়া হয়, সেখানে দেখা হয় যে আগের যুগে কি হতো, গড যেমন যে তোমাদের ইয়া করা হয় না, কোরবানি দেওয়া হয়, কোরবানি দেওয়া হয় না বিভিন্ন ধর্মে, তো কোরবানি দেওয়ার সময় কোন পশুটাকে আমরা আসলে বাছাই করি, যেটা খুঁতালা না যেটা খুঁত থাকবে না। যদি কোরআন বাইবেল পড়ে থাকো বা এগুলো পড়ে থাকো, দেখবা যে পশুদের মধ্যে সবচেয়ে যেটা পারফেক্ট, যার কোনো খুঁত নেই, ঠিক আছে তো, মানে কোনো ধরনের যদি কারো গায়ে একটু ঘা থাকে সেটা স্যাক্রিফাইস করা যাবে না। কারো যদি পশুর একটু অন্য রকমের হয়, বিকৃত হয়, ডিসেবলড হয়, তাহলে সেই পশু স্যাক্রিফাইস করা যাবে না। তাহলে মানুষ স্যাক্রিফাইস করার আগে বা গডের উদ্দেশ্যে বলি দেওয়ার আগে বা কোরবানি দেওয়ার আগে সবচেয়ে পিওর খাঁটি কোনো কিছুকে তারা বাছাই করতো। ঠিক ওইরকমভাবে ল্যামের ভিতর থেকে, ভেড়ার ভিতর থেকে যেটা হবে সবচেয়ে পারফেক্ট ভেড়া, সেটাকে তারা বাছাই করে তারপর সেটাকে কোরবানি দিত। তো যেহেতু ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয় যে আমাদের জন্য, মানুষের জন্য কোরবানি জিজাস ক্রাইস্ট নিজেই হয়েছেন, ঠিক আছে তো, জিজাস ক্রাইস্ট নিজেই তার জীবনটাকে তিনি ক্রুসিফিকেশনের মাধ্যমে তিনি স্যাক্রিফাইস করেছেন। তো সেই হিসাবে তাকে ল্যাম্ব অফ গড বলা হয়। কারণ কি, এই যে কোরআনেও আছে, বাইবেলেও আছে, কোরআনে হয়তো বা দুম্বা দিয়ে আছে, তাই না? ওই যে ইব্রাহিম নবী কথা মনে আছে, ইসহাককে বলি দেওয়ার জন্য বলা হয়েছিল, তোমাদের এটা জানা আছে না? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি কোথায় গিয়ে শেষ করেছিলাম বলো তো কথা? হ্যাঁ, কোরবানির বিষয় নিয়ে, তাই না? হ্যাঁ, তোমাদের ওই যে কোরআনে বা বাইবেলেও আছে, যেমন আমাদের বাইবেলে যেটা আছে ওল্ড টেস্টামেন্টে, যে আব্রাহাম, তাই তো, প্রফেট আব্রাহাম নবী, তিনি ইসমাইল বা ইসহাক, তার একটা সন্তান ছিল। আমাদের ধর্মীয় মতে বলা হচ্ছে ইসহাক, আর তোমাদের মনে হয় ইসমাইল, তাই না? যে আল্লাহ বা গড তিনি কি করেছিলেন, যে তাকে পরীক্ষা করার জন্য স্যাক্রিফাইস করতে বলেছিলেন তার সন্তানকে। তখন কি করা হয়েছিল তোমাদের ধর্মমতে? স্যাক্রিফাইস কি করতে পেরেছিলেন? স্যার কোরবানি দিতে তো হচ্ছে প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওটা হচ্ছে ছুরিটা হচ্ছে গলায় লাগিয়েছিল না। হ্যাঁ, তারপরে তিনি স্যাক্রিফাইস করেন কি তার পরিবর্তে? ওটা আল্লাহ তাআলা নিজেই হচ্ছে একটা দুম্বা ফেলে দেয়, কোরবানি হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের ধর্মে এরকমই আছে, একই জিনিস, শুধু একটু নামের পার্থক্য। হ্যাঁ, যে আমাদের সময়ে আমাদের বাইবেলে বলা হচ্ছে কি একটা ভেড়া দেখলেন ঝোপের পাশে হঠাৎ করে এসে, তার ছেলেকে তো বলি দিতে পারলেন না, বরং তার পরবর্তীতে তিনি আল্লাহ যেন তাকে বললো যে পাশে একটা ভেড়া আছে, ওটাকে স্যাক্রিফাইস করো। তো এরকমভাবে তো স্যাক্রিফাইসের কথা অনেক জায়গায় এসেছে। তো এখানে দেখানো হচ্ছে যে গড আব্রাহাম নবীর সময়ে একটা ল্যাম্ব পাঠিয়েছিলেন, ঠিক সেইভাবেই মানুষের মুক্তির জন্য পশু বলি না, বরং গড নিজেই জিজাস ক্রাইস্টের রূপে এসে আমাদের হয়ে বলি হয়েছেন। তার মানে তার জন্য তাকে ল্যাম্ব অফ গড বলা হয়, ঠিক আছে তো। তো সেই হিসাবে এখানে যে ল্যাম্ব, স্যার আপনারা কোরবানি দেন না? আমাদের কোরবানি নাই, কারণ কোরবানি ওই যে আমাদের ক্রিশ্চিয়ানিটি মতে যে জিজাস ক্রাইস্ট হিমসেলফ হ্যাজ বিন স্যাক্রিফাইসড, হ্যাঁ, ফর আস। সেই জন্য তারপর থেকে আমরা আর ওই স্যাক্রিফাইস বা ইয়াটা করা হয় না, মানে যেটা কোরবানি করা হয় না, ঠিক আছে। এটা বিশ্বাস করা যে কোরবানি নিজেই হয়েছেন, এরকম আর কি। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাস মতে দেখো এখানে বলছে, দেখো সেটা থেকেই
বলছে দেখো ওল্ড টেস্টামেন্টে যেটা ছিল, দ্য স্যাক্রিফাইসাল সিস্টেম ইন দ্য ওল্ড টেস্টামেন্ট ফরশ্যাডো জিজাস কামিং অ্যাজ দ্য আলটিমেট স্যাক্রিফাইসাল ল্যাম্ব। এই যে জিজাস ক্রাইস্ট নিজেই আলটিমেট একটা স্যাক্রিফাইসাল ল্যাম্ব হিসাবে তিনি যেন এসেছিলেন। দ্য ল্যাম্ব ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিমস অফ রিডেমশন, অ্যাটনমেন্ট এবং ডেলিভারেন্স। মানে এই ল্যাম্বের মাধ্যমেই বা জিজাস ক্রাইস্টের স্যাক্রিফাইসের মাধ্যমেই মেনলি আমরা যারা তাকে বিশ্বাস করবে তারা এখান থেকে মুক্তি পাবে, রিডেমশন পাবে। হ্যাঁ, এখানে কয়েকটা জায়গাতে এগুলো বলা হয়েছে যে ল্যামের কথা। তো সেই হিসাবে এমনকি বলছে জন দ্য ব্যাপটিস্ট, তিনি যখন জিজাস ক্রাইস্টের জন্মের আগে এর জন্ম হয়েছিল এবং তিনি একজন প্রফেট হিসেবে জিজাস ক্রাইস্টের আসার যে ব্যাপারটাকে তিনি ফরশ্যাডো বা ভবিষ্যৎবাণী করেছিলেন। তা জিজাস ক্রাইস্ট যখন তিনি এসেছিলেনই তখন জিজাস ক্রাইস্টকে জন দ্য ব্যাপটিস্ট নিজেই দ্য ল্যাম অফ গড বলে কিন্তু টাইটেল দিয়েছিলেন। তা সেই থেকে ল্যাম বলা হয়। অতএব যে জিজাস ক্রাইস্টের অসংখ্য নাম আছে, বিভিন্নজন বিভিন্নভাবে টার্ম করেছে। তো যে জিজাস ক্রাইস্টকে যেহেতু ল্যাম অফ গড বলা হয়, তা বিভিন্ন সাহিত্যকর্মেও আমরা বড় হাতের যদি কোনো ল্যাম্প পাই তাহলে সেটা দিয়ে কি বুঝবো, যেটা দিয়ে আসলে জিজাস ক্রাইস্টকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা। তাহলে পাইপ আর সং অ্যাবাউট আ ল্যাম্প মানে হচ্ছে যে জিজাস ক্রাইস্টকে নিয়ে একটা গান লেখো, মানে তার প্রচারণা, তার ধর্মীয় তত্ত্ব, তার এই বিষয়গুলো নিয়ে গান গাও। তারপরে গান গাওয়ার পর পড়লো মানে এক ধরনের প্রচার। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আমি যে কবিতাগুলো লিখবো সেগুলো অবশ্যই ধর্মের সাথে রিলেটেড হবে এবং ধর্মীয় বিশ্বাসের সাথে রিলেটেড হবে এবং সেগুলো মানুষের মধ্যে মোরাল প্রচারে কাজে লাগবে। এই কারণে তিনি কি করলেন কি, যে ধরনের কালি কলম ইউজ করলেন সেগুলো হবে কি পবিত্র বা ন্যাচারাল। এই যে ওয়াটার ক্লিয়ার মানে কি বোঝানো হচ্ছে যে আমি যে কালিটা ইউজ করবো এগুলো লেখার জন্য, আসলে কি তিনি পানি দিয়ে লিখছেন নাকি? বলো, পানি দিয়ে লিখছেন নাকি পবিত্র? হ্যাঁ, মানে পরিশুদ্ধ, পবিত্র, হ্যাঁ, এরকম একটা বিষয়। এখানে যা শব্দগুলো আছে সব কিন্তু সিম্বলিক। হ্যাঁ, হলো রিড, ওয়াটার ক্লিয়ার, রুরাল পেন, ল্যাম্প, চাইল্ড, এই সবগুলোই কি একটা ধর্মীয় বিশ্বাসের সাথে রিলেটেড এবং একটা পিউরিফিকেশন বা ইনোসেন্স বা বলবো কি এখানে মাইল্ডনেস, এইগুলোর সাথে রিলেটেড। দেখো পুরো ওয়ার্ড চয়েস, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কি কি আছে, এক ধরনের মানে চেয়ারফুলনেস আছে, হ্যাপিনেস আছে, মাইল্ডনেস আছে, তাই না? এরকম না ব্যাপারটা? এখানে কোনো দুঃখ আছে, এখানে কোনো খারাপ কিছু ইঙ্গিত আছে? বলো, এই কবিতাতে কোনো কিছুর সাথে নেই। তার মানে তিনি এই গ্রুপে যে কবিতাগুলো লিখবেন সেই কবিতাগুলো হবে কেমন, মানে জয়ফুল, তাই তো, হ্যাপিনেস থাকবে, ইনোসেন্স থাকবে, মাইল্ডনেস থাকবে এবং তিনি এই জাতীয় ল্যাম্প, তারপরে চাইল্ড, শিশু, এই জাতীয় বিষয়গুলো নিয়ে লিখবেন। হ্যাঁ, দেখো এই জায়গায় যদি আমরা নোটে একটু দেখি কি বলছে, দেখো অন আ ক্লাউড আই স আ চাইল্ড, এটার মানে হচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড চাইল্ড বেয়ার্স গ্রেট সিগনিফিকেন্স, ইট মে রেফার্স টু জিজাস ক্রাইস্ট হুজ অ্যাবড ইজ হেভেন, অথবা এটা বলতে পারে কি ইট মে সিগনিফাই দ্য অ্যাঞ্জেল অফ ইনোসেন্স, অথবা ইট মে বি দ্য পার্সনিফিকেশন অফ দ্য স্পিরিট অফ পাস্টোরাল পোয়েট্রি, অথবা ইট মে অলসো স্ট্যান্ড ফর আ কমন চাইল্ড টু হুম ব্লেক ডেডিকেটস হিজ পোয়েমস। অতএব এখানে জাস্ট আমরা বিভিন্ন কিছু বুঝতে পারি, বিভিন্ন ক্রিটিক্স বিভিন্নভাবে কিন্তু এই চাইল্ডকে রেফার করছে। অন্যদিকে ল্যাম্প বলতে কাকে বলছে, দেখো ল্যাম্প বলতে ল্যাম্প হ্যাজ আ বিবলিক্যাল রেফারেন্স, ইট রেফার্স টু ক্রাইস্ট, সেকেন্ডলি ইট ইজ আ সিম্বল অফ ইনোসেন্স। ল্যাম্প একদিকে কি সিম্বল অফ ইনোসেন্স অথবা ক্রাইস্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, এইভাবে সিম্বলিক্যাল ব্যাপারগুলো কিন্তু আছে। তারপর ধরো যদি আমরা এখানে রুরাল পেন, দেখো এখানে বলা হচ্ছে যে দ্য পয়েট প্লাগ দ্য হলো রিড অ্যান্ড মেক্স আ পেন অফ ইট, এর মানে কি দ্য অ্যাডজেক্টিভাল রুরাল ডেনোটস দ্য পাস্টোরাল সেটিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি সাইড সেটিং উইথ দ্য হুইচ কনস্টিটিউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার মানে কি হি মেড ইঙ্ক টু রাইট ডাউন হিজ সাংস, মানে পানি দিয়ে তিনি তার তৈরি করলেন। তার মানে এখানে তিনি বোঝাতে যাচ্ছেন যে পানি না, বরং পবিত্র কিছু দিয়েই তিনি মেনলি তার এই কবিতাগুলো রচনা করেছেন। এর ভিতরে কোনো রকম খারাপ কিছুর ইঙ্গিত নাই, তিনি কোনো করাপ্টিবল কিছু এর ভিতরে আনবেন না, বা যা কিছু ইমপিওর, তাই তো, যা কিছু করাপ্টিবল তা কিছুকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন এই কবিতাগুলো লেখার ক্ষেত্রে। মানে এই কবিতার এই ইনোসেন্স ক্ষেত্রে যে কবিতাগুলো থাকবে কোনোভাবে মনে হবে না যে কবিতার ভিতরে কোনো খারাপ কিছুর ইঙ্গিত আছে। মানে ঠিক ওই ইনোসেন্স, একটা শিশুর মতো। একটা শিশু যেমন সাপ দেখে ভয় পাবে না, হিংস্র বাঘ দেখে ভয় পাবে না, তেমনি জীবনটাকে এমনভাবে তুলে ধরবেন মনে হবে যেন জীবনের মতো পবিত্র, পুত পবিত্র এমন কিছু আর নাই, এখানে কোনো রকম কোনো খারাপ কিছুর ইঙ্গিত থাকবে না। কি কথা বোঝা গেল? হ্যাঁ, জি, সেন্সটা দুই রকম হয়ে গেল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, কলেজে একরকম পড়াছে, আপনি আর একরকম হয়ে গেল। হ্যাঁ, কলেজে কি বলতেছে? ল্যাম্প বলতে হচ্ছে ভেড়ার গানই বুঝিছি আমরা, আর আপনি হচ্ছে জিসাস ক্রাইস্ট কে সম্পর্কে কম্পেয়ার করছেন, এরকম এটা দুই রকম হয়ে যাচ্ছে যে। ওটাই তো কথা গো, এখানে কি বইয়েও তো সেটাই বলতেছে নাকি? আমি তো বইয়ের বাইরে পড়াইনি।
স্যার আমরা হচ্ছে ওই যে ন্যাচারাল জিনিসগুলা দিয়েই বুঝিছি, যে হচ্ছে ইনোসেন্স মানে ওই ভেড়াকে বুঝিছে এখানে না না না, বিভিন্ন রকম। এখানে অনেক এরকম ব্যাপারগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে তো বইও তো তাই বলছে নাকি। দুইটাই দেওয়া আছে, ইনোসেন্সের সিম্বলও দেওয়া আছে, জিসাস ক্রাইস্টের সিম্বলও দেওয়া হ্যাঁ, আছে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে না সেই বিষয়গুলো। হ্যাঁ, এখানে তো সেই বিষয়গুলো সিম্বলিজমগুলো আসছে। আর জিসাস ক্রাইস্টকে কেন ল্যাম্ব বলা হচ্ছে সেটা তো আমি দেখাই দিলাম, বিবলিক্যাল রেফারেন্সটা দেখাইনি? বইয়ে তো আছে জি স্যার। নাকি? জি স্যার, যে ওই যে ক্রিটিক্যাল অ্যাপারসেশন মানে ভিতরে যে স্ট্যান্জা বাই স্ট্যান্জা ব্যাখ্যা করা আছে, কিন্তু ওইটা আলাদা হয়ে যাচ্ছে, তো এই জন্য আবার কিরকম লাগছে। হ্যাঁ, এখন বিষয়টা হলো, একটা বিষয় একটু খেয়াল করো, যে তুমি যখন এটা মনে করো আমি তো আমার ধর্মেই আছি, তাই না? অতএব বিষয়টা আমি যতটুকু ইজিলি বুঝতে পেরেছি, তুমি কি ততটুকু ইজিলি বুঝবা বিষয়টা, সেন্সটা আনতে পারবা? না স্যার, না স্যার, আমরা আমাদের ধর্মের অনুযায়ী আমাদের মতো বুঝেছি সেভাবে, বুঝছেন? তা এটা কেন ল্যাম্পটা বলা হয়েছে, লেলটা কেন বড় হাতের আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু ওটাকে ক্যাপিটালাইজেশন করা হয়েছে, বুঝতে পেরেছো? এবং এখানে এইভাবেই বিষয়গুলোকে রেফার করা আছে। তুমি যত ক্রিটিক্স পড়বা, বইয়ে দেখো যত ক্রিটিক্স আছে, এইভাবেই বিষয়গুলোকে দেখানো হয়েছে। আর আমি যেটা বললাম এটা কি আমার কথা? এটা তো বইও বলছে, আপনি যেটা বললেন ওটাই আছে। এখানে বইয়ে যেটা আছে সেটাই আমি বলেছি, এটা আমার কথা না, ঠিক? হ্যাঁ, এটা বইয়েরই কথা, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে কি আর কি যিশুকে কি স্যাক্রিফাইস করা হয়েছে নাকি যিশু স্যাক্রিফাইস করেছে? যিশু নিজেই স্যাক্রিফাইসড হয়েছেন ক্রুসিফিকেশনের মাধ্যমে, বুঝতে পেরেছো? কি বোঝনি কথাটা? স্যার আর কি তাকে কি এখানে কুরবানি করা হয়েছে এরকম আর কি? হ্যাঁ, মানে তিনি কোরবানি হয়েছেন আমাদের জন্য নিজে, এরকম একটা বিষয়। ক্রিশ্চিয়ান রিলিজিয়ানের মতে যে আমরা কোরবানি কেন করি বলো তো? কোরবানিটা কেন করি? হোয়াট ইজ দ্য পারপাস অফ স্যাক্রিফাইস? কেন করি আমরা স্যাক্রিফাইস? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করে আমরা কি করব? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের ত্যাগের মাধ্যমে। তাকওয়া স্যার, তাকওয়া। এর উদ্দেশ্যটা কি? যাতে তার সাথে আমরা সান্নিধ্য পাই এবং আমরা যে সকল পাপ করেছি তিনি যেন আমাদের ক্ষমা করে দেন, এটাই তো উদ্দেশ্য নাকি? জি স্যার। হ্যাঁ, এটাই তো উদ্দেশ্য। তো এখানে ক্রিশ্চিয়ান রিলিজিয়নে ওটাতে ইহুদি নিয়মে তো স্যাক্রিফাইস আছে, তাই তো? ওরা তো কোরবানি দিতই, সে ওল্ড টেস্টামেন্ট মতে যেগুলো কোরবানি। কিন্তু এখানে জিসাস ক্রাইস্ট নামে একটা প্রতিমূর্তি সৃষ্টি করা হয়েছে ক্রিশ্চিয়ান রিলিজিয়নে, যেখানে দেখানো হচ্ছে যে তিনি নিজেই আমাদের মানে জিসাস ক্রাইস্টকে তো গডের প্রতিমূর্তি ভাবা হয়েছে খ্রিস্টান, কারণ ট্রিনিটিতে বিশ্বাস করা হয় ক্রিশ্চিয়ানিটিতে, যেখানে দেখানো হচ্ছে যে জিসাস, হলি স্পিরিট এবং ট্রিনিটি মানে বুঝো তো ট্রিনিটি কি জিনিস? স্যার তিনটা সত্তা একই জন, একই রূপ, তাই না? যেটা হলি স্পিরিট, গড এন্ড জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, বলা হচ্ছে গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হলি স্পিরিট। হ্যাঁ, এখন এই তত্ত্বগুলো তো তুমি যদি ক্রিশ্চিয়ান না হয়ে থাকো, ভিতরের ব্যাপারগুলো কি তুমি বুঝবা বলো তো? বা তোমাকে আমি বোঝাতে চাইলেও কি তুমি বুঝতে পারবা? হয় তোমাকে স্টাডি করতে হবে, এটা তো আর এক দুই কথায় বোঝানো সম্ভব না। এক দুই কথায় বোঝাতে যাওয়া মানে বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করা, কারণ তুমি হয়তো অন্য অ্যাঙ্গেলে বুঝতে পারো, অন্যভাবে নিতে পারো। কিন্তু একটা জিনিসকে যখন তুমি বুঝতে চাইবা তখন তোমাকে ওই বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে, এটা হলো ব্যাপার। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে দু একটা কথা দিয়ে বোঝাতে যাই, হয়তো তুমি অ্যাঙ্গেলটা ভুল বুঝবা, যে স্যার এই কথা বলেছে, ওই রকম বলেছে। হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাইবো হয়তো তুমি তার ভিতরে আসতেই পারবা না। অতএব এগুলো নিয়ে তার জন্য জাস্ট যখন আমরা সাহিত্য পড়বো, এটাকে জাস্ট উপর আমরা একটা গল্প ভেবেই নিব, ঠিক আছে? এটা মনে করার দরকার নেই যে একটা বিশ্বাসের বা অন্য রকমের ব্যাপার। যদি এই সম্পর্কে গভীরভাবে জানতেই হয় তাহলে তোমাকে গভীরভাবে স্টাডি করতে হবে। যেমন আমরা ওই যে পড়েছিলাম না, লার্নিং গ্রিফ, কবির নাম কি ছিল? কায়সার হক। হ্যাঁ, কায়সার হক যিনি, ওনার কিন্তু একটা ক্লাস করেছিলাম আমরা। হ্যাঁ, একটা ট্রেনিংয়ের সময় একটা ক্লাস তোমরা হয়তো জানো। ওখানে তিনি মোটামুটি দেখালেন যে প্রত্যেকটা ধর্মীয় বই তিনি পড়েছেন এবং প্রত্যেকটা ধর্ম সম্পর্কে তিনি গভীর তত্ত্ব তিনি আগে গ্রহণ করেছেন, গড়েই তিনি তারপরে কথা বলেছেন। ওখানে দেখবো যে ক্রুসিফিকেশন শব্দটা তিনি কিন্তু এনেছিলেন, আনেননি ইয়ার ভিতর, তার কবিতার ভিতর?
জি স্যার। হ্যাঁ, মিনিয়েচার ক্রুসিফিকেশন বলে একটা শব্দ কিন্তু, তাহলে ক্রুসিফিকেশন শব্দ তিনি কেমন করে জানলেন? এটা তো খ্রিস্টানিটির সাথে মানে রিলেটেড, তার মানে তিনি ওটা পড়েছেন, পড়েছেন হয়তো বা তার সম্পর্কে ধারণাটা ছিল, তিনি কবিতার সাথে ওইটাকে মিলিয়ে দিয়েছেন। কিন্তু যারা ক্রুসিফিকেশন সম্পর্কে জানে না, বোঝে না, তারা কি কবিতাটা পড়ে জায়গায় কেন এনেছে তাহলে কি বুঝতে পারবে ওই রেফারেন্সটা দিয়ে? বোঝা সম্ভব? না স্যার। বোঝা সম্ভব না। অতএব এই জায়গাগুলোতে গভীরভাবে স্টাডি করতে হবে। আর একটা বিষয় হলো, এই যে তুমি মনে করো, আসছি, হ্যাঁ, এই যে এই কবিতাটা মনে করো যে তুমি এখন তোমার স্টুডেন্টদেরকে পড়াবা আর আমি পড়াবো, দুইজনের মধ্যে কি পার্থক্য হবে কিনা? মনে করো একজন হিন্দু ধর্মের কোনো টিচার বা ইসলাম ধর্মের একজন টিচার সেই কবিতাটা পড়াবে, আর একজন খ্রিস্টান ধর্মের একজন টিচার এই কবিতাটা পড়াবে, দুইজনের মধ্যে পার্থক্য হবে কিনা? তার পুরো সেন্সটাই আলাদা হয়। হ্যাঁ, আমি যখন এর গভীরে যাব তখন তোমাকে আমি যেভাবে বোঝাতে পারবো, অন্য ধর্মের টিচাররা কিন্তু এটা বোঝাতে পারবে না। ঠিক আছে? তো তারা জাস্ট উপরে কিছু সেন্স দিয়ে বুঝিয়ে দিবে। বুঝতে পেরেছো? এই জন্য যেহেতু খ্রিস্টিয়ান রিলিজনের সাথে আমি রিলেটেড, অথবা একটা শব্দ দিয়ে কি বোঝাতে যাচ্ছে সেটা কিন্তু আমি শর্ট করে বুঝে ফেলবো। ঠিক তোমরাও যেমন তোমাদের ইসলাম ধর্ম দিয়ে যদি কোনো বই আমি পড়তে যাই, ওটা দিয়ে কি বোঝাতে যাচ্ছে তুমি যতটুকু বুঝবো আমি কিন্তু ততটুকু বুঝবো না। ঠিক আছে? এরকম একটা ব্যাপার কিন্তু কিছু কাজ করবে। অতএব এখানে ভিন্নতার কোনো ব্যাপার আসছে না, টার্ম কিন্তু ঘুরে ফিরে একই, সেন্সটা কিন্তু একই, শুধু উপরের যে পোশাকি যে ব্যাপারটা, আলোচনার যে ব্যাপারটা, সেটা একটু ভিন্ন হতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আর এখানে যে আলোচনাটা করেছি, হ্যাঁ, সেটা পুরোটাই দেখা যাচ্ছে এখানে বইয়ে আছে, তুমি পড়ে এখানে বুঝে নিতে পারবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? স্যার আমার মনে হয় যে আমরা বিষয়টা যতটুকু বুঝে লিখতে পারি, বিষয়টা এটুকু বোঝাটাই আমাদের মনে হয় ভালো হবে, কারণ এর গভীরে যেতে গেলে অনেক কিছু জানার দরকার। এই যে দেখো যে হলি থার্সডে, এই হলি থার্সডেটা পুরোটাই আমাদের রিলিজিয়নের একটা ব্যাপার। ঠিক আছে? এই পুরোটাই একটা রিলিজিয়নের একটা ডে এর ব্যাপার, যেমন গুড ফ্রাইডে, হলি থার্সডে, হলি সানডে, হলি স্যাটারডে, এইগুলো কি একজন অন্য ধর্মের টিচার বোঝাতে পারবে না? আমি বোঝাতে পারবো ভালো মতো, এটা বলো তো? আপনি বোঝাতে পারবেন। অতএব আমার এই কবিতাগুলো পড়তে গিয়ে আমার সাথে আমার টিচারদের অনেক সময় কনফ্লিক্ট হতো, যে স্যার আপনি যেটা বলতেছেন সেটা ওরকমটা না, মানে যখন ক্লাস নিত, কারণ আমি তো এই বিষয়গুলো জানি, ওনারা যেভাবে বলতেছেন জাস্ট ওই একটা আড্ডু পরে যতটুকু বোঝাচ্ছে ততটুকুই, কিন্তু আমি তো বিষয়গুলোকে গভীরে বলতে পারবো যে ব্যাপারটা কি ঘটেছে। ঠিক আছে? এই ব্যাপার নিয়ে আমার কলেজের এক স্যারের সাথেও এই বিষয় নিয়ে একটু কনফ্লিক্টে ছিল, তাকে আমি আবার বাইবেল টাইবেল থেকে এগুলো বুঝালাম যে ব্যাপারগুলো স্যার এইরকম আসলে বিষয়টা। হ্যাঁ, তো ওগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, ওগুলো নিয়ে খুব একটা কঠিন কিছু না, কারণ তোমার প্রশ্ন উত্তর যা আসবে ঘুরে ফিরে ওই সবাই যা বোঝাবে, ওই ঘুরে ফিরে যে বেসিক ধারণাটা সেটা তুমি প্রশ্নে পেয়ে যাবা, কিন্তু এর যে আলোচনার বিষয়টা সেটা হয়তো একটু ভিন্ন হতে পারে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এটা পড়লাম। বিশেষ করে আবার তুমি যখন এইটা পড়বা, মনে করো আবার সংস অফ ইন এক্সপেরিয়েন্সের যে কবিতাটা, এটা আবার তোমার অ্যাডাম ইভে চলে যেতে হবে, আমাকে তোমার বাইবেল থেকে রেফারেন্স নিয়ে এসে দেখাতে হবে যেখানে কি শব্দটা ইউজ করা হয়েছে এখানে। হ্যাঁ, এই যে হলিওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে, অ্যানশিয়েন্ট ট্রি বলতে কি বোঝানো হচ্ছে, এগুলো সবগুলো কিন্তু ল্যাফ সোল বলতে কি বোঝানো হচ্ছে, এই সব কিছু কিন্তু তোমার বিবলিক্যাল রেফারেন্স। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে, কারণ যেহেতু আমাকে 9টার সময় ক্লাসে যেতে হবে। তো আমরা আজকে অনেক কিছু আলোচনা করলাম, কারণ পুরো কবিকে বুঝতে হলে, কবিতাগুলো একটু বুঝতে হলে এই ধারণাগুলো প্রয়োজন আছে। ঠিক আছে? তো আমি একটু বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও বুঝতে পারবা, যেগুলো আমি তোমাদের পড়তে বলেছি ওই জায়গাগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে? কত পেজ থেকে জানো? 33 না? 34 পেজের ওই যে কথাগুলো আমি দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়বা। আর এই কবিতার দেখো তো ডেভেলপমেন্ট অফ থট বলে কিছু আছে এখানে কবিতায়। হ্যাঁ, এই যে ডেভেলপমেন্ট অফ থট আছে না এখানে? দেখো এখানে আছে তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা, এইটা একটু পড়ে নিবা। Appreciation of introduction from Songs of Innocence, এইগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে? ওকে, তো আর কেউ কিছু বলতে চাচ্ছ? না স্যার, আমি সালাম দিয়েছিল স্যার। আচ্ছা, সাউন্ড হচ্ছে অনেক, কথা বোঝা যাচ্ছে না, কোনো কথা থাকলে সাউন্ড অফ করে যদি বলা যেত তাহলে ভালো হতো, অথবা আগামী ক্লাসে বলবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।